ফুপির আসবে, সাথে মেজো ফুপি আর ছোট ফুপিও আসছে। কি যে মজা হবে, কতদিন পর সবাই আবার একসাথে হব। এই আপু, শুনছিস তুই? অষ্টাদশী রমণী টেবিলে বসে পড়ছিল। তখনই কানে আসে ছোট বোনের বলা কথাগুলো। অরিন খুশি হয় ফুপিদের আসার কথা শুনে, কিন্তু বড় ফুপির আসার কথা শুনে বুক কেঁপে ওঠে তার। কত বছর দেখা হয় না তাদের সাথে। অরিনের চোখ খুশিতে ঝলমল করে ওঠে। কতদিন পর কাজিনদের সাথে দেখা হবে। বেশ অনেক দিনই হলো তারা আসছে না। অরিন পড়ার টেবিল থেকে উঠে বই খাতা গুছিয়ে রাখতে রাখতে বলল, কি সত্যি বলছিস ফুপিরা আসছে? তুই কিভাবে জানলি? হায়াত লাফাতে লাফাতে বলল, হ্যাঁ রে আপু, মাত্রই শুনলাম। আম্মু ফোনে বলছিল আব্বু আর দাদা মিলে বাজারে গিয়েছে। অরিন হায়াতকে সাথে করে বের হয় রুম থেকে। হায়াত তো সেই খুশি, তাকে আর পায়কে। হায়াত দৌড়ে বের হয়ে যায় বাড়ি থেকে। অরিন হায়াতের যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ায়। রান্নাঘরে পা রাখতে দেখে তার মা অরুণী শেখ রান্নাবান্নার জিনিসপত্র গুছাতে ব্যস্ত। অরিন দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওড়নার কোনা মুচড়ামুচড়ি করছে। অরুণী শেখ দেখে অরিনকে ওড়না মুচড়ামুচড়ি করতে দেখে ব্রু কুচকে তাকিয়ে বলেন, কিছু বলবি অরিন? অরিন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আম্মু, হায়াত বলল ফুপিরা আসছে নাকি? অরুণী শেখ কাজ করতে করতে বলেন, হ্যাঁ আসছে। তুই তোর রুমটা গুছিয়ে ফেল, বাকি রুমগুলো আমি রিনুকে দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর শোন, উপরের একদম কোণার রুমটা তুই নিজে গুছাবি। রিনু পারবে না সুন্দর করে গুছাতে, তাই তুই গুছাবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে বলে অরিন নিজের রুমে চলে আসে। নিজের রুমের অবস্থা দেখে কপাল চাপড়ায় অরিন। এত অগোছালো সে ধীরে ধীরে নিজের রুমটা গোছানো সম্পূর্ণ করে। এরপর চলে আসে কোনার রুমটাতে। রুমটার অবস্থা তেমন ভালো না। ওড়না কোমরে বেঁধে নেমে পড়ে রুমটা পরিষ্কার করতে। দীর্ঘ সময় পর রুমটা গোছানো হয়। অরিন চোখ বুলিয়ে নেয় একবার রুমটাতে। না, সবকিছু ঠিক আছে। জানালার দিকে চোখ পড়তে সেগুলো খুলে দেয়। ঠান্ডা বাতাসে সে পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে। ঘড়ির দিকে চোখ পড়তে দেখে 1:30টারে বেশি বাজে। আজান কখন দিয়েছে টেরই পায়নি সে কাজ করতে করতে। অরিন কপালের ঘাম মুছে দরজা টেনে বের হয় রুম থেকে। অরিন মনে মনে ভাবে হয়তো রুমটা তার বড় ফুপির জন্য। রুমে এসে একটা গোলাপি রঙের জামা বের করে গোসল করতে যায়। গোসল সেরে এসে দেখে 2টা বেজে গিয়েছে। অরিন চুল থেকে তোয়ালে খুলে বারান্দায় টানানো দড়িতে মেলে দিল। রুম থেকে বের হয়ে দাদির কাছে আসে। দাদি নামাজ পড়ে তসবিহ গুনছেন। এই যে বুড়ি, খেয়েছো তুমি? মনে হয় না তো খেয়েছো, চলো খাবে চলো। অরিনের গলা পেয়ে চোখ মেলে তাকান খাদিজা বেগম। প্রিয়তাকে দেখে হাসেন তিনি। অরিন ও দাদিকে হাসতে দেখে নিজেও হাসে। খাদিজা বেগম তসবিহ রেখে তার কান টেনে ধরে বলে, তোর আমাকে বুড়ি মনে হচ্ছে রে চুক্তি? আমি এখনো জোয়ান আছি, আমায় দেখে কেউই বুড়ি বলবে না, আর তুই আমায় বুড়ি বলছিস? অরিন খিলখিলিয়ে হেসে দেয় দাদির কথায়। খাদিজা বেগম অরিনের কানটা আরো জোরে চেপে ধরে। সে কান ছাড়াতে ছাড়াতে বলে, আহ দাদি, ছাড়ো, লাগছে তো। তুমি তো বুড়ি হয়ে গিয়েছো। আমি দাদুকে আবার বিয়ে দিব। আমার দাদুর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো। অরিনের কথায় খাদিজা বেগম রাগার ভান করেন। খাদিজা বেগম চোখ মুখ ছোট ছোট করে বলেন। অরিন খাদিজা বেগমকে মুখ ভেঙচি কেটে বলে, আইসে আমার বরকে তো আমি দেখাবোই না তোমাকে। দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমার সতীনানের ব্যবস্থা করছি। কি রে দাদু ভাই, কার সতীনানার ব্যবস্থা করছিস তুই? আজাদ শিকদার রুমে প্রবেশ করতে করতে কথাটা বললেন। অরিন তার দাদু ভাইয়ের কথাই এসে বলে, তোমার জন্য নতুন বউ আনার কথা বলছি দাদু ভাই। আজাদ শিকদার হাসতে হাসতে বলেন, আর লাগবে না রে দাদু ভাই, একজনকেই নিয়েই পারি না, তুই আবার আরো একজন আনার কথা বলছিস? অরিন খাদিজা বেগমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে দৌড়ে বের হয়েছে রুম থেকে। খাদিজা বেগম আর আজাদ শিকদার হাসে অরিনের কাণ্ড দেখে। তারা জানে মেয়েটা বড্ড দুষ্টিমি করে তাদের সাথে, তাদের দুজনকে মাতিয়ে রাখে। তারাও তাল মেলান নাতির সাথে। বাড়িতে দুটোই মেয়ে, কোনো ছেলে নেই। খুব আদরের অরিন এবং হায়াত। বৈশাখী মাসের শেষ সময়, আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। পরন্ত বিকাল বিকাল হয়েছে, বেশ খানিকটা সময় হলো। রোদের ছিটে ফোটাও নেই আকাশে। অরিন বারান্দায় বসে রং তুলি দিয়ে কিছু আঁকার চেষ্টা করছে। তার ভেতরে অরুণী শেখের ডাক পড়ে। অরিন দৌড়ে অরুণী শেখের কাছে আসে। অরুণী শেখ অরিনকে দেখে বলে, অরিন,
তাড়াতাড়ি আম গাছ থেকে কয়েকটা পাকা আম পেড়ে নিয়ে আয় তো, তোর পুপিরা এখনই চলে আসবে কিন্তু। এখনই যাচ্ছে আম্মু। অরিন বাড়ি থেকে বের হওয়ার সময় কারো বুকের সাথে ধাক্কা খেলো। নিজেকে সামলে লোকটার দিকে না তাকিয়ে দুঃখিত বলে দৌড়ে চলে যায়। লোকটা সানগ্লাসটা খুলে পকেটে দুহাত গুজে অরিনের যাওয়ার পানে তাকিয়ে বলে, হু ইজ শি? কথাটা বলেই হন করে বাড়ির ভেতরে ঢুকে যায়। অরিন বাড়ির পেছনে এসে আম পেড়ে বেশ কিছুক্ষণ পর বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকতেই ভারী ভর্তি লোকজন দেখে চমকে যায় সে, কিছুটা ভরকেও যায়। একটা ছেলে অরিন আপু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। অরিন পড়তে পড়তে নিজেকে বাঁচায়। অরিন আমগুলো রিনুর হাতে দিয়ে বাচ্চাটাকে কুলে তুলে বলে, ভালো আছো তুমি তাতান পাখি? তাতান আদো আদো গলায় বলে, আমি ভালো আছি অরিন আপু, তুমি কেমন আছো? অরিন তাতানের সাথে কথা বলতে বলতে বড়দের সবার কাছে যায়, সবাইকে সালাম দিয়ে কথা বলতে থাকে। বড় ফুপি অরিনকে নিজের কাছে ডাকে। অরিন এগিয়ে তার কাছে যেতে অনামিকা ইসলাম জড়িয়ে ধরেন অরিনকে। অরিনের একটু অস্বস্তি হলেও নিজেকে সামলে নেয়। অরিনকে নিজের বুক থেকে উঠিয়ে অনামিকা ইসলাম তার গালে হাত দিয়ে বলে, অরিন মামনি, কত বড় হয়ে গেছিস তুই। সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোকে। ভালো আছিস তো মা তুই? অরিন মিষ্টি এসে উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ বড় ফুপি ভালো আছি, আপনি কেমন আছেন? এই দেখো মেয়ের কথা আপনি বলছে আমায় তুমি করে বল বোকা। ছোট্টবেলায় তো এই ফুপ্পি ছাড়া কাউকে চিনতে পারতিস না। সবাই হাসে অরিনের কাণ্ডে। অরিন লজ্জা পায় বেশ, নিজেকে নিজে বকতে থাকে। আপনি কেন বলতে গেল? আপনি না বললে তো আর লজ্জায় পড়তে হতো না। আর আবার তুমি বলতেও সংকোচ হচ্ছিল, তাই আপনি বলেছে। সে কোন ছোটবেলায় দেখেছে, তারপর আর দেখা হয়নি। লজ্জা পাস না মা, বুঝতে পেরেছি অনেক বছর দেখা না হওয়ার ফলে এমন হয়েছে। সমস্যা নেই, কদিন যাক এমনিতেই ঠিক হয়ে যাবে। এরপর সবাই টুকটাক কথা বলে হালকা পাতলা নাস্তা করে রেস্ট নিতে চলে যায়। হায়াত তো ভাই বোনদের সাথে খেলছে। অরিন উপরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজকে অনেক কাজ করেছে সে। তার বয়সী এবং বড় কাজিনগুলো এখনো আসেনি, তারা হয়তো আগামীকাল আসবে। দরজা খোলার খটখট আওয়াজে চোখ মেলে তাকায় সে। উঠে বসে ওয়াশরুমের দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে যায় অরিনের। ওয়াশরুম থেকে একজন পুরুষ টি শার্ট ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে বের হয়েছে। চুল থেকে পানি পড়ছে। যা দেখে অরিন বুঝতে পেরেছে পুরুষটি মাত্রই গোসল করে বের হয়েছে। তার রুমে পুরুষ মানুষ আসলো কোথা থেকে, বুঝতে পারল না সে। অরিন চিৎকার করতে যাবে, তার আগেই পুরুষটি ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, হেই ডোন্ট শাউট, আমি মুখ ছাড়ছি, চিৎকার করবে না। কথাটা বলেই লোকটা অরিনের মুখ ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অরিন হাঁপাচ্ছে, এত জোরে মুখ চেপে ধরেছিল যে সে নিঃশ্বাসটা ঠিকমতো নিতে পারছিল না। অরিন হুট করে নিজের রুমে পুরুষ মানুষ দেখে ভয় পেয়েছে খানিক। টেনে টেনে বলতো, কে আপনি? আমার রুমে কি করছেন? হ্যাঁ, অসভ্য লোক, মেয়ে মানুষের রুমে চলে এসছে। আমি এক্ষুনি আব্বু আর দাদুমণিকে ডাকছি। অরিন কথাটা বলে চলে যেতে নিলে লোকটা তার হাত ধরে ফেলে। শান্ত সুরে তাকে উদ্দেশ্য করে শোধায়, হেই মিস বোম্বাই মরিচ, প্লিজ স্টপ। আমি অনামিকা ইসলামের ছেলে ধূসর আহসান। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। অরিন বারান্দার এক কোণে বসে চাঁদখানা নিজের রং তুলিতে ফুটিয়ে তুলতে চাইছে, তবে তার মন মতো হয়ে উঠছে না। আশেপাশে কতগুলো আর্ট পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে অর্ধেক চিত্র আঁকা। অরিন শেষ না পেরে সেগুলো সেখানে রেখে রুমে আসলো। হাতে মুখে রং লেগেছে, সেগুলো ধোয়ার জন্য ওয়াশরুমে গেল। আপু কোথায় তুই? সবাই নিচে সন্ধ্যায় নাস্তা করছে, বড় ফুপি ডাকছে তোকে। অরিন আপু কোথায় তুই? অরিন ওয়াশরুম থেকে বের হতেই হায়াতকে দেখলো। হায়াত বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অরিন নিজেও বেশ বিরক্ত, এই মেয়ে এত জোরে চিল্লায়, তার কান শেষ। অরিন কিছুটা ধমকে সুরে বলে, এত জোরে কেউ চিল্লায়? তুই কি পাগল? আসতে বললে কি আমি শুনতাম না নাকি বিয়াদব? আর কখনো আমাকে ডাকতে আসলে এত জোরে চিল্লাবি না, বুঝেছিস? হায়াত বেঞ্চি কেটে বলল, আমার গলা এমন ডাকতে বললে এভাবেই ডাকবো? আসলে আসলে আয়, না আসলে নাই, আমি গেলাম। তোকে কি আমি ডাকতে আসতাম নাকি শুধুমাত্র বড় ফুপি বললো তাই আসলাম? হায়াত বেরিয়ে যেতে নিলে আবার ফিরে এসে বলে, জানিস আপু, ধূসর ভাইয়া আছে না, উনি অনেক হ্যান্ডসাম। দেখেছিস তুই তাকে? আমি যদি
তোর মতো বড় হতাম, নির্জাত তাকে টুস করে বিয়ে করে নিতাম। অরিন চোখ রাঙিয়ে বলে। যাবি তুই নাকি আম্মাকে এই কথাগুলো বলবো? হায়াত দৌড়ে বের হয়ে গিয়েছে। অরিন চমকে উঠেছে দোসর নাম ব্যক্তির কথা শুনে। তখন কি বাজে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়েছিল সে। যদিও দোসর নিজের ভুল বুঝতে পেরে তার রুম ত্যাগ করেছিল, পাশাপাশি রুম হওয়ায় দোসর তার রুমে চলে এসেছিল। তবে অরিন একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে, লোকটা তাকে একটি বারের জন্য সরি বলল না। এটা ভেবে দোসরের প্রতি অরিনের খুব জন্মালো। দোসরকে মনে মনে ধুয়ে দিয়েছে সে রুম ছেড়ে নিচে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পায় সবাই বসে গল্প করছে। অরিন নিজের বয়সী কাজিনগুলোকে মিস করছে। অরিনকে দেখে অনামিকা ইসলাম তাকে কাছে ডাকলেন। অরিন তার পাশে বসলো। দোসর তার সামনে সোফাতে বসে ফোন দেখছে। তার ধ্যান জ্ঞান সব ফোনের ভেতরে, আশেপাশের কিছুই খেয়াল নেই। অনামিকা ইসলাম বলেন, অরিন মা, তোর জন্য উপহার এনেছি, সবাইকে দেওয়া শেষ। তুই লেট করে আসায় এখনো দিতে পারিনি। দাঁড়া মা, আমি নিয়ে আসছি। অরুণ শেখ বলেন, আপা তুমি বসো, আমি দিচ্ছি। অরুণ শেখ অনেকগুলো প্যাকেট এনে অনামিকা ইসলামের দিকে এগিয়ে দিলেন। তিনি সেগুলো অরুণ শেখের হাত থেকে নিলেন। অরুণ শেখ নিজ জায়গায় গিয়ে বসলো। অনামিকা ইসলাম শপিং ব্যাগগুলো থেকে একটা হাতে নিয়ে বাকিগুলো পাশে রাখলেন। এরপর প্যাকেট খুলতে বের হলো মেরুন রঙা পাকিস্তানি একটা ভারী সালোয়ার কামিজ। অনামিকা ইসলাম ওড়নাটা বের করে পরিয়ে দিলেন অরিনকে। অরিন চুপচাপ তার ফুপির কাজ পর্যবেক্ষণ করছেন। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে এই 3 পিসে অপূর্ব সুন্দর লাগছে। তোর গায়ে এটা খুব সুন্দর মানিয়েছে অরিন মা। অরিন লাজুক হেসে উত্তর দেয়, ধন্যবাদ ফুপি। দোসর চোখ তুলে একবার তাকিয়ে দেখলো অরিনকে, তারপর আবার নিজের ফোনে মনোযোগ দিল। অনামিকা ইসলাম আরও কয়েকটি শপিং ব্যাগ খুলে দেখালেন অরিনকে। অরিনের বেশ ভালো লেগেছে 3 পিসগুলো। পছন্দ আছে বলতে হবে তার বড় ফুপির। রাতের খাবার সবাই হই হুল্লোড়ের সাথে খেলো। অরিন জানতে পেরেছে তার বাকি কাজিনরা আগামীকাল আসবে। এতে অবশ্য সে দারুণ খুশি। রাত 12টার কাছাকাছি, যদিও গভীর রাত নয়, তবে গ্রামে এই সময়টাকে গভীর রাত বলেই আখ্যায়িত করা হয়। অরিন ছাদের কোণায় দাঁড়িয়ে আছে, হাতের রং তুলি, চুলগুলো হাত খোপা করা। সে বেশ মনোযোগ দিয়ে ক্যানভাসে নিজের দেখা দৃশ্যটি ফুটিয়ে তুলতে চাইছে। দোসর নিঃশব্দে ছাদে উঠল। ছাদে উঠতেই চোখে পড়ল অপর পাশে দাঁড়িয়ে নিজ কাজে ব্যস্ত থাকা এক অষ্টাদশীকে। দোসর ফোনটা পকেটে পুরে ট্রাউজারের পকেটে হাত গুজে সেদিকে এগোলো। অরিন তাকে এখনো খেয়াল করেনি। হেই বোম্বাই মরিস, তুমি এত রাতে এখানে কি করছো? অরিন চমকে উঠল, হাত থেকে রং তুলে পড়ে গেল। বেশ ভয় পেয়েছে সে। প্রায় সে এখানে বসে নিজ মনে আঁকে। কেউ আসে না এই সময়, তবে আজ হঠাৎ কারো গলা শুনে ভয় পেয়েছে। দোসরকে দেখলো সে, নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি কানা, চোখে দেখেন না? দেখছেন না কি করছি? কানা নই আমি, তবে এত রাতে এখানে একা আসা ঠিক নয়। আমি তোমাকে এটাই বলতে চেয়েছি, বাট নামটা কি জানো তোমার? অরিন, অরিন ওয়াসিনাথ আমার নাম, বুঝেছেন? এখন যেতে পারেন মিস্টার ধূসর। দোসর ব্রু কুচকে বলল, তুমি কি আমায় তাড়িয়ে দিচ্ছ? ইউ ফরগেট দ্যাট আজাদ শিকদার আমার নানা হয়। তোমার কোনো রাইট নেই আমাকে এখান থেকে বের হয়ে যেতে বলার। আমার মনে হয় আপনার ইংরেজিটা আগে ভালো করে শেখা উচিত। এত বছর কানাডা থেকে কি করলেন যে অর্ধেক ইংরেজি তো অর্ধেক বাংলা বলতে হয়? দোসর রেগে বলল, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি জানি আমি বেশি বেশি বলি। আবারও মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধূসর সাহেব। দোসর রেগে স্থান ত্যাগ করে। অরিন হেসে ফেলল। তাকে রাগাতে এসেছিল, এখন নিজেই রেগে গিয়েছে। অরিন নিজের কাজে মনোযোগ দিল। সে এখন তার চিত্রটি আঁকাতে মনোযোগ দিতে চায়। আগামীকাল থেকে আবার আঁকতে পারবে না। ভাই বোনদের সাথে সময় কাটাতেই সে বেশি ভালোবাসে। তার জন্য এখন যা আঁকার আছে আঁকছে। আঁকার তার নেশা, শখ। দোসর রুমে এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। তাকে ওই পুচকি মেয়েটা নিজের কথার জালে ফাঁসিয়ে দিল। তাকে ইংরেজি শিখতে বলছে। এর চাইতে অপমানের আর কি হতে পারে? দোসর লাইট বন্ধ করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। কপালে হাত দিয়ে চিন্তা করছে অরিনের করা কাজের কথা। রাগটা পুরো প্রিয়তার উপর পড়ছে। মেয়েটা তাকে কতগুলো কথা শুনিয়ে দিল। দোসর শান্তি মতো ঘুমাতে পারছিল না। তাই সে আবারও ছাদে যাওয়ার চিন্তা করলো। ছাদে আসতে খেয়াল করলো অরিনের আঁকা প্রায় শেষ। দোসর এগিয়ে যেতেই
অরিন পেছনে ফিরল, বেশ অবাক হলো দোসরকে আবারও আসতে দেখে। আপনি আবারও কেন এখানে এসেছেন? দোসর উত্তর দিল না, কোনার পাশটাতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অরিন বেশ অপমান বোধ করলো, আফসোস করতে লাগলো কেন সে বেয়াদব ছেলেটাকে প্রশ্ন করলো। না হয় তো এমন অপমানিত হতে হতো না। সে দ্রুত নিজের জিনিসগুলো গুছিয়ে ছাদের চিলেকোঠায় রুমটাতে ঢুকলো। দোসর আর চোখে সব পর্যবেক্ষণ করছিল এবং হাসছিল। অরিনের গোমরা মুখ দেখে সে বুঝেছে অরিনকে এবার সে টক্কর দিতে পেরেছে। এতে তার ভীষণ আনন্দ হচ্ছে। অরিনের রুমের লাইট অন করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রাখলো। অন্য সব চিলেকোঠার মতো তাদের চিলেকোঠার নোংরা জিনিস দিয়ে ভর্তি নয়। অরিন এখানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেখানে সবকিছু রেখে বের হলো অরিন। অরিন বের হবে বুঝতে পেরে দোসর উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। অরিন বের হয়ে দোসরকে এখনো ছাদে দেখে মুখ বাঁকায়। তার মাথায় দোসরকে জব্দ করার বুদ্ধি আসে। সে দ্রুত সিঁড়িঘর দিয়ে নেমে ছাদের লাইট বন্ধ করে দেয়। অরিন কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রয়। সে ভেবেছিল দোসর ভয়ে চিৎকার করবে, তবে অনেক সময় পেরিয়ে গেল চিৎকারের শব্দ তার কান অব্দি পৌঁছায় না। সে দোসরকে দেখতে চুপি চুপি ছাদে আসে। কোথাও দোসরকে না দেখে ঘাবড়ে যায় সে। আর তখনই পেছন থেকে দোসর হেসে ওঠে। অরিন লাফিয়ে ওঠে, পেছনে ঘুরে দোসরকে দেখে রেগে তাকায়, বিরক্তিকর কণ্ঠে বলে, আপনি তো ভারী বেয়াদব। এই গভীর রাতে ভূতের মতো হেসে তো এক্ষুনি আমায় মেরে ফেলছিলেন। নিজে আমায় ভয় দেখাতে এসে এখন নিজেই ভয় পেয়ে গিয়েছো। এখন আমার দোষ দিচ্ছ? আমায় অপমান করেছিল, আমিও তার শোধ তুলে নিলাম। মিস অরিন ওয়াসিনাত। অরিন বুঝলো সে দোসরের সাথে পারবে না, তাই কিছু না বলে দোসরকে রেখে নিজের রুমে চলে গেল। দোসর হাসলো কতক্ষণ। সে নিজের প্রতিশোধ তো নিতে পেরেছে। তাকে অপমান করেছিল সেও করে দিয়েছে। এখন শান্তি শান্তি লাগছে তার। তাকে কেউ কিছু বলবে আর সে তার জবাব দেবে না, তা তো কখনো নয়। দোসর নিজেও ছাদ থেকে নেমে পড়লো। ঘুমানো প্রয়োজন, আবার আগামীকাল বাকি বাদরগুলো আসবে, তখন সে মোটেও ঘুমাতে পারবে না। আকাশে সাদা কালো মেঘের উপস্থিতি, ঠান্ডা শীতল হাওয়া বইছে। সূর্যের দেখা নেই বললেই চলে। অরিনদের বাড়িটা পুরনো জমিদার বাড়ির মতো। আজাদ শিকদারের বাবার বাবা নাকি জমিদার ছিলেন। বাড়িটা সেই আমলের, তবে এখন আগের মতনই নতুন করে কাজ করানো হয়েছে বাড়িটাতে। তাই পুরনো বাড়ি বলা চলে না, রং করানো হয়েছে। তবে বাড়িটা বেশ বড়। অরিন ঘুম থেকে উঠে বাড়ির পেছনের তার বাগানটিতে চলে আসলো। এইটা তার অন্যতম শখগুলোর মাঝে আরেকটি। এখানে বিভিন্ন জাতের গোলাপ, জবা, রজনীগন্ধা, কাঠগোলাপ সহ আরো অনেক রকম ফুলের গাছ রয়েছে। দোসর এত সকালে না উঠলো, আজ ঘুম ভেঙে গিয়েছে। আসলে অচেনা জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। সে রুমের বারান্দায় এসে দাঁড়ালো। এটা তার অভ্যাস, ঘুম থেকে উঠে বারান্দায় এসে কিছুক্ষণ সময় কাটাবে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না, তবে কিছুটা ব্যতিক্রম হলো অন্য দিনগুলোর তুলনায়, কারণ জায়গাটা আলাদা এবং মানুষগুলো। তবুও এখানটায় একটু বেশি ভালো লাগছে। দোসর রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালো। নিচে তাকাতে চোখ পড়লো মনোমুগ্ধকর করা এক দৃশ্য। এক রমণী নিজ হাতে বাগানের ফুলগুলোর যত্ন নিচ্ছে। দোসরের অজান্তে তার মুখ থেকে বের হয়ে আসলো, শি ইজ রিয়েলি এ বোম্বাই মরিচ। কথাগুলো মরিচের মতোই ঝাল, বাট আই ডোন্ট লাইক ঝাল। অরিন পিছু ফিরতে দোসরের ভালো লাগাটা গায়েব হয়ে গেল। মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। সে কিছু একটা ভেবে নিচে নামার জন্য রুম ত্যাগ করে। গন্তব্য তার অরিন। হরিণের সাথে ঝগড়া করতে তার বেশ লাগে। এখনো ঠিক তাই করতেই সে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে কাউকে চোখে পড়লো না, হয়তো ঘুমাচ্ছে সবাই। দোসর হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে আসে। এসে এমন ভাব ধরলো যে সে অরিনকেই দেখেইনি। অরিন দোসরকে নিজের প্রিয় জায়গাটায় দেখে বেশ বিরক্ত হলো, তবুও গতকাল রাতের মতো ভুল সে করলো না। দোসর অরিনকে জ্বালানোর একটা বুদ্ধি বের করলো। বাগানের ভেতরে প্রবেশ করে একটা লাল টকটকে গোলাপ ছিঁড়ল, যা দেখতে পেয়ে অরিন এক প্রকার তেড়ে আসলো দোসরের কাছে। দোসর ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আপনি কি করলেন? আমার গাছের ফুল কেন ছিলেন আপনি? আপনাকে অনুমতি কে দিয়েছে? দোসর ফুলটা দেখতে দেখতে বলে, ফুল ছিঁড়তে হলে অনুমতি নিতে হয় নাকি? এই ফুলটা আমার বেশ লেগেছে তাই ছিঁড়েছি, তাতে তোমার কি? কারণ গাছটা আমার, আর এই ফুলগুলো আমার খুব শখের। আমি বড় ফুপিকে গিয়ে এক্ষুনি বলছি তার বিদেশি বাদর ছেলে আমার গাছের ফুল ছিঁড়েছে।
ধূসর ভাবলেশীন হয়ে বলে। তো বলো মানা কে করেছে তোমায়? অরিন কি করবে বুঝে উঠতে পারলো না। এই ছেলের কথাবার্তা সে বুঝে না। গতকাল আসার পর থেকে তার পিছে লেগে আছে। অরিন বুঝলো না এর সাথে তার শত্রুতাটা কোথায়। স্বাভাবিকভাবে কথা বলতে গেলেও ঝগড়া লাগে। ধূসরের ব্যবহার দেখে প্রচুর বিরক্ত সে। নিজে গায়ে পড়ে ঝগড়া করছে। অরিন মৃদুকণ্ঠে শোধালো, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? গতকাল আসার পর থেকে আমায় জ্বালাচ্ছেন কেন বলুন তো? কি ক্ষতি করেছি আমি? আপনাকে তো চিনিও না আমি ঠিক মতো, সেই কোন ছোটবেলায় দেখেছি তো আমার সাথে ঝগড়া কেন করছেন? আই ডোন্ট লাইক দিস। আমায় প্রশ্ন করবে না, এটা আমার একটু পছন্দের না। তুমি হলে বোম্বাই মরিচ, যা আমি মোটেও পছন্দ করি না। ধূসর কথাগুলো বলে শীষ বাজাতে বাজাতে চলে যায়। অরিন পেছন থেকে চেঁচিয়ে বলে, আপনার আমাকে পছন্দ নয় এতে আমার কিছু যায় আসে না, বুঝেছেন? বেয়াদ্দব ফাজিল পুরুষ, আমার সামনে আর আসবেন না আপনি মোটেও। অরিন রাগে ফুঁসছে। ধূসর অরিনের কথাগুলো শুনে মুচকি হেসে বাড়ির ভেতরে প্রবেশ করে। অরিন নিজেও বাগানের দরজা লাগিয়ে বের হয়ে যায়। এই বজ্জাত বিদেশি বাদর একদিনই তাকে জ্বালিয়ে মারলো। আর কতদিন থাকবে কে জানে। ধূসরকে মনে মনে বকতে বকতে নিজের রুমে চলে আসে সে। কিছুতেই রাগ কমছে না তার। ধূসরের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। বেয়াদব বিদেশি বাদর, আমি ছাড়বো না তোকে। আমার গাছের ফুল ছেঁড়া না, আমিও এর প্রতিশোধ নিব। সকাল 9টা। বসার রুমে সবাই মিলে গল্পগুজব করছে। সেখানে আজাদ শিকদার এবং খাদিজা বেগম এসে নিজেরও যোগ দিলেন। কতগুলো বছর মেয়ের সাথে দেখা হয় না। আজ এতগুলো বছর পর মেয়ে নিজের বাড়িতে এসেছে। কত কথা জমে আছে। কাল তেমন কথা বলার সুযোগ পায়নি তারা। ক্লান্ত থাকায় সবাই বিশ্রাম নিয়েছে। 14 বছর পর দেশে ফিরেছেন অনামিকা ইসলাম। স্বামী সন্তান নিয়ে সেখানে সেটেলড তারা। ধূসর একমাত্র ছেলে তাদের। ধূসর কিছুক্ষণ পরে নিচে নেমে আসলো। এসে নিজের মায়ের পাশে নিঃশব্দে বসে পড়লো। এখানে কোথাও অরিনকে দেখতে পেল না সে। ধূসর, তুমি আর অরিন গিয়ে তোমাদের বাকি কাজিনদের নিয়ে আসবে। ওরা ট্রেনে আসছে, নাস্তা করে তৈরি হয়ে নাও। ধূসর অনামিকা ইসলামের কথা না করবে ভাবলো। তবে অরিনের সাথে যা ভেবে রাজি হয়ে গেল। সে একটাও চান্স মিস করতে চাইছে না অরিনকে জ্বালানোর। তাই সে তার মায়ের কথার পিঠে উত্তর দেয়, ঠিক আছে আম্মু, সমস্যা নেই। অরিনও তখন নিচে নেমে আসে। এতক্ষণ যাবৎ সে নিজের রুমে বসে আঁকছিল। এসে সবার সাথে যোগ দেয় সেও। অরিনের বাবা ইমরুল শিকদারও এখানে ভাই বোনদের সাথে গল্প করছে। অরিনকে দেখে অনামিকা ইসলাম তাকে কাছে ডাকেন। অরিন অনামিকা ইসলামের অপর পাশে বসে পড়ে। ধূসর তার দিকে তাকিয়ে হাসছিল। অরিন ধূসরের হাসির মানে বুঝে উঠতে পারল না। তখনই অনামিকা ইসলাম বলে ওঠেন, অরিন মা, তুই আর ধূসর গিয়ে তোর ফুপা আর ভাই বোনদের নিয়ে আয়। তারা ট্রেনে আসছে। আর আমার ধূসরকেও গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আয়। অরিন বিরক্ত হলো ফুপির শেষের কথা শুনে। সে মোটেও চাইছে না এই বজ্জাত ধূসর নানা ছায়ের সাথে বের হতে। তবে না করাও সম্ভব নয়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সে জোরপূর্বক হেসে বলে, ঠিক আছে বড় ফুপি, কখন বের হতে হবে? অনামিকা ইসলাম কিছু বলবেন তার আগে পাশ থেকে অরিনের মেজো ফুপি সৃজনী রহমান বললেন, নাস্তাটা তাড়াতাড়ি করে যা মা, আমাদের মেয়েটাকে কতদিন দেখি না। অরিন সৃজনী রহমানের দিকে তাকিয়ে বলল, ফুপি একদিনও হয়নি তোমরা এসেছো, আর এর মধ্যে তুমি কত দিন বানিয়ে দিচ্ছ। ওই তো হবে কিছু একটা। মায়ের মন তুই কি বুঝবি। অরিন ভ্রু কুচকে তাকায়। পাশ থেকে অনামিকা ইসলাম বলেন, ওসব বাদ দে মা, চল নাস্তা করে নে সবাই। অরিনী শেখ সবাইকে খেতে ডাক দিলেন। সবাই টেবিলে বসে পড়লো সকালের নাস্তা করার জন্য। বিভিন্ন পদের খাবার দিয়ে টেবিল সাজানো। সবাই নিজেদের মতো নিয়ে খেয়ে নিল। অরিন নিজের রুমে চলে আসলো। তৈরি হতে হবে আবার তার। ধূসরের সাথে যেতে হবে। এর থেকে বিরক্তিকর আর কি হতে পারে। ধূসর বিরক্তি নিয়ে অপেক্ষা করছে অরিনের জন্য। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও অরিন আসছে না। ধূসরের ইচ্ছে করছে অরিনকে পানিতে চুবাতে। এত সময় লাগে তৈরি হতে। ধূসর এক প্রকার রাগে ফুঁসছে। কাউকে কিছু বলতেও পারছে না সে। অরিন নিজের বারান্দা থেকে উকি দিয়ে দেখছে ধূসরকে। অরিন তৈরি হয়ে নিয়েছে আর অনেক সময় আগে। ধূসরকে জ্বালানোর জন্য এখনো নিচে নামছে না। তবে নিচ থেকে বড় ফুপির আওয়াজে এবার নামতে হলো তাকে। নিচে নামতে অনামিকা ইসলাম অরিনকে কাছে ডেকে বলে, সাবধানে যাস মা, আমার ছেলেটার একটু খেয়াল রাখিস। ও তো এখানে কিছুই চেনেও না। অরিন মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না বড় ফুপি, আমি তোমার ছেলের খেয়াল রাখবো।
আর গ্রামটাও ঘুরে দেখাবো। অরিনের আম্মু অরুণী শেখ এগিয়ে এসে বললেন, রাস্তায় কোনো দুষ্টুমি করবি না অরিন, আর ধূসরকে মোটেও জ্বালাবি না, সাবধানে যাস। ইমরুল শিকদার অরিনের কাছে এসে বলেন, আম্মা, গাড়ি নিয়ে যাবে তোমরা নাকি ভ্যানে যাবে? ধূসর ততক্ষণে বিরক্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ইমরুল শিকদারের কথা শুনে তার বিরক্তির পরিমাণ আরো বেড়ে গেল। ভ্যানে সে কত বছর ওঠে না, এর থেকে তো গাড়ি ভালো। অরিন ধূসরকে দেখে শয়তানি হাসি দিয়ে তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, গ্রাম কি গাড়িতে ঘুরে মজা আছে বলো? ভ্যানেই বেস্ট। তুমি রহিম চাচাকে আসতে বলো, আমরা ওনার ভ্যানে চড়েই গ্রাম ঘুরবো। ইমরুল শিকদার সম্মতি দিলেন। রহিম মিয়াকে ফোন করার জন্য সাইডে গেলেন। ধূসর বুঝলো অরিন তাকে জ্বালানোর জন্যই গাড়ির বদলে ভ্যানের কথা বলেছে। তবে ধূসর নিজের বিরক্তি প্রকাশ না করে বলল, ভ্যান, ওকে আমার কোনো সমস্যা নেই। নতুন কিছুতে ওঠার অভিজ্ঞতাটা সেই অনেক বছর হলো উঠি না। আমি খুবই এক্সাইটেড। অরিন খুব ভালো করে বুঝতে পারলো ধূসর তার শয়তানি বুদ্ধি ধরতে পেরে এখন এমন বলছে। মনে মনে ভীষণ হাসলো সে। আজ সে ধূসরের কপালে কি আছে তা ধূসর টেরও পাচ্ছে না। অনামিকা ইসলাম কাছে এসে বললেন, আব্বু সাবধানে যাস, আর অরণ্যের সাথে সাথেই থাকিস সব সময়। তুই কিন্তু এখানকার কিছু চিনিস না, তাই সাবধানে চলাচল করবি। ধূসর বিরক্তিকর কণ্ঠে বলে, আম্মু, তুমি ভুলে যাচ্ছ আমি আগেও এখানে এসেছি। হ্যাঁ, হতে পারে অনেক বছর আগে, তবে সব তো আর পাল্টায়নি, তাই না? আর আমি কোনো বাচ্চা না যে একটা মেয়ের পিছু পিছু যেতে হবে। অনামিকা ইসলাম চোখ রাঙিয়ে বললেন, ধূসর, এগুলো কি ধরনের কথা? তুমি অনেক বছর পর এসেছো এখানে, সবকিছু চেঞ্জ হয়েছে, তাই অরিনকে নিয়ে ঘুরে দেখবে। এতে বাচ্চা হওয়ার কথা কোথা থেকে আসছে? ধূসর উত্তর দেন না। রিনু এসে খবর দেয় রহিম চাচা চলে এসেছেন। অরিন ওড়না ঠিক করতে করতে বাড়ির বাইরে চলে আসে। ধূসর নিজেও বাইরে যায় সবাইকে বিদায় দিয়ে। ভ্যানের সামনে বসে পড়ে অরিন। অরিনকে দেখে রহিম চাচা বলেন, আম্মাজান, কেমন আছেন আপনি? অরিন মিষ্টি করে হেসে শুধালো, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? এই তো আম্মা, ভালোই আছে। ধূসর বুঝে উঠতে পারলো না কোথায় বসবে সে, তাই সে অরিনের সামনে দাঁড়িয়ে বলল, আমি কোথায় বসবো? অরিন চোখ তুলে তাকালো। ধূসরকে নিজের সামনে দেখে বিরক্তি হলো। এরপর বিরক্তিকর কণ্ঠে বলল, আগে দূরে সরে দাঁড়ান। এটা আপনার কানাডা নয় যে মেয়েদের কাছে ঘেঁষলে তারা খুশি হবে। এটা বাংলাদেশ, বিদেশি বাদর। বিদেশি বাদর কি? আমার একটা নাম আছে ধূসর। আমার সুন্দর নামটা কি তুই উচ্চারণ করতে পারো না? অরিন ভেঙে বলল, ধূসর নাকি সুন্দর নাম? ধূসর হবে না ছাই হবে। ছাই কোথাকার? ধূসর এবার প্রচুর রেগে যায়। সে ফুসতে ফুসতে বলে, ইউ বোম্বাই মরিচ, তুমিও যেমন, তোমার ব্যবহার বোম্বাই মরিচের মতো। তো আমার কি? অরিনের গা ছাড়া ভাব দেখে ধূসরের রাগে শরীর জ্বলছে। রহিম মিয়া দুজনকে ঝগড়া করতে দেখে মৃদু হাসেন। তার আর তার বউয়েরও তো এমন ঝগড়া চলতে থাকে, তবুও দিন শেষে তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। হয়তো এটাই ভালোবাসা। সে দুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুজন ঝগড়া করেন না। বাবা, আপনি সামনে বা পেছনে এক জায়গায় বসুন। ধূসর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পেছনে বসলো। তার এত শখ নেই যে অরিনের পাশে বসবে। তার এখন মনে হচ্ছে রাজি হওয়াটাই ভুল ছিল। অস্বস্তি হচ্ছে। কত বছর পরে ভ্যানে উঠেছে। সে ছোটবেলায় উঠেছিল। ভ্যান চলতে শুরু করলো। আঁকা বাঁকা রাস্তায় আপন গতিতে ছুটছে ভ্যানটি। ধূসর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পল্লীর সৌন্দর্য দেখছে। মৃদু হাওয়া, আশেপাশের লোকজন, প্রকৃতির রূপ সব উপভোগ করছে ধূসর। অরিন নিজে উপভোগ করছে। বেশ কদিন হয়েছে বাড়ি থেকে বের হয় না। এইচএসসি পরীক্ষার পর থেকে আর বের হওয়া হয়নি। এডমিশনের জন্য এখনো কোচিংয়ে ভর্তিও হয়নি। ধূসর তার মাঝে অরিনকে উদ্দেশ্য করে বলে, অনেক বছর পর এমন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বিদেশে থাকতে থাকতে দেশীয় সংস্কৃতি এক প্রকার ভুলেই গিয়েছি। আমায় গ্রামটা ঘুরে দেখাবে মিস বোম্বাই মরিচ? অরিন বিরক্তকর কণ্ঠে বলল, একটু আগে ছাই বলাতে তো রেগে গিয়েছিলেন, এখন নিজেই আমায় বোম্বাই মরিচ নামে ডাকছেন। নিজের শুধরান, তারপর আমায় বলতে আসবেন। ধূসরের শান্ত মেজাজটাই গরম হয়ে গেল। এ মেয়ে ভালো কথা বলতেও পারে না, মেজাজটা বিগড়ে দিল। ধূসর উত্তর না দিয়ে চুপ রইল। অরিনও কথা বাড়ালো না। ছোট ছোট ছেলে মেয়েরা ব্যাগ কাঁধে স্কুলের উদ্দেশ্যে পা চালাচ্ছে। আশপাশ দিয়ে আরও ভ্যান গাড়ি তাদের ছাড়িয়ে চলে যাচ্ছে। ধূসর ছোট ছোট ছেলে মেয়েদের যেতে দেখে মনে করলো সেও যখন বাংলাদেশে ছিল তখন এভাবে করে যেত। সেগুলো এখন পুরনো স্মৃতি ছাড়া কিছুই না। অরিন খেলার মাঠে
পিচ্ছি ছেলেদের ফুটবল খেলতে থেকে ভ্যান থামাতে বলে। রহিম মিয়াও ভ্যান থামায়। অরিন দৌড়ে সেখানে চলে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে দোসর স্মৃতির পাতা থেকে বের হয়ে আসে। পেছনে ফিরতেই দেখতে পায় অরিন নেই। দোসর ভাবলো অরিন কোথায় গেল। সে নিজেও ভ্যান থেকে নেমে পড়লো। এদিক ওদিক তাকাতে চোখ পড়লো অষ্টাদশীকে, যে বাচ্চাদের সাথে কিছু কথা বলছে। দোসরকে দাঁড়িয়ে থাকতে দেখে রহিম মিয়া বললেন, বাবা আপনিও যান আম্মার সাথে ফুটবল খেলেন। আম্মা যান ভারী ভালো একজন মাইয়া, আপনার লাগে হয়তো একটু ঝগড়া করে, তবে সে খুব ভালো। দোসর রহিম মিয়ার কথায় উত্তর দিল না। আসলে কি বলবে খুঁজে পেল না, তাই চুপচাপ রইল। অনেক সময় অরিনকে বাচ্চাদের সাথে কথা বলতে দেখে দোসর নিজে এগিয়ে গেল। কাছাকাছি আসতে শুনতে পেল অরিন এবং বাচ্চাগুলোর কথা। আপা, আপনি জানতো আমাকে আগে খেলতে দিন, এইখানে এসে আমাদের খেলতে কেন দিতেছেন না? প্লিজ আমিও একটু খেলি, বেশি না অল্প একটু খেলবো। তবে বাচ্চারা রাজি হলো না। তবুও দোসর এগিয়ে এসে বলল, চলো এখান থেকে। ওরা রাজি যখন হচ্ছে না তখন জোরাজোরি কেন করছো বলো তো? আপনি কি বুঝবেন এদের সাথে ফুটবল খেলার মজা? আপনি তো বিদেশে বড় হয়েছেন, দেশীয় সংস্কৃতি কি একটুও জানেন না নাকি? দোসর হাত ঘড়ির দিকে তাকালো। ট্রেন কিছুক্ষণের মাঝে স্টেশনে পৌঁছানোর কথা, তবে তারা এখনো সেখানে উপস্থিত হতে পারেনি। সে অরিনকে তাড়া দিয়ে বলল, দ্রুত চলো মিস বোম্বাই মরিস, না হয় লেট হয়ে যাবে। তারা আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। অরিন নিজেও আর কথা বাড়ালো না। দোসরের পেছন পেছন হাঁটা ধরলো। ভ্যানে এসে বসতে ভ্যান চলতে শুরু করলো। যাওয়ার পথে মানুষের কাজ, গ্রামীণ সৌন্দর্য চোখে পড়লো দোসরের। সে উপভোগ করতে লাগলো। রাস্তায় তার সাথে আর কথা হয়নি অরিনের। দুজনে চুপ করেছিল। স্টেশনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে দোসর এবং অরিন। ট্রেন এসে পৌঁছেছে, তবে এখনো তাদের খুঁজে পায়নি। দোসরের প্রতি বেশ বিরক্ত অরিন। অরিনের নিজের প্রতি রাগ লাগছে। নিজের ফোনটাও আনেনি, ফোন দিয়ে যে শুনবে তারও উপায় নেই। আর সে দোসরের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তখনই একটা মেয়ে এসে অরিনকে জড়িয়ে ধরলো। অরিন প্রথমে ঘাবড়ে গেল, বুঝতে পারলো কে হতে পারে। মেয়েটি তাকে ছেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে শোধালো, কেমন আছিস অরিন? কতদিন পরে দেখা হলো। আরে ধূসর ভাইয়াও যে এসেছো, তুমি কেমন আছো? অরিন মুচকি হেসে বলল, এই তো ভালো আছি। রাইয়া? চুপ কর ফাজলি মেয়ে, তুই তো খোঁজ খবরও নিস না আমাদের। আমি কল বা মেসেজ করলে তারপর রিপ্লাই দিস, তোর সাথে কথাও বলা ঠিক না। দোসর বেশ বিরক্ত। এমনিতেই অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, তার উপরে এদের এসব কথাবার্তা কিছুই সে সহ্য করতে পারছে না। তখনই জাহিন এগিয়ে আসলো। জাহিন অরিনের মেজফুপি সৃজনী রহমানের ছেলে। দোসরের থেকে কিছুদিনের ছোট। তার এখনো মাস্টার্স শেষ হয়নি। সে দোসরকে বলে, ভালো আছো ব্রো? দোসর মৃদু স্বরে শোধালো, হ্যাঁ দেখতেই তো পাচ্ছ। জাহিন ব্রু কুচকে তাকালো। এ ছেলেটা তার বড় ভাই হলো, এখনো ঠিক মতো কথা পর্যন্ত বলেনি তাদের সাথে। সে আর কথা বাড়ালো না। অরিন দোসরের আব্বু আসাদ হাসান মেজো ফোপা ছোট ফোপাকে সালাম দিয়ে কথা বলল। 3টা ভ্যান ঠিক করে অরিনদের বাসার উদ্দেশ্যে রওনা হলো সবাই। অরিন সহ 4 জন মেয়ে ছিল, তার এক ভ্যানে বসেছে। বাকিরা বাকি 2টো ভ্যানে বসেছে। দোসর নিজের বাবার সাথে ভালো মন্দ টুকটাক কথা বলল। বাবা ছেলে এক ভ্যানে বসেছে, আর এক ভ্যানে জাহিন আর অরিনের বাকি 2 ফুপা। অরিনের বড় ফুপি অর্থাৎ অনামিকা ইসলামের একটা মাত্র ছেলে দোসর। মেজো ফুপির 3 ছেলে মেয়ে জাহিন, জায়রা আর হায়াতের বয়সী একটা মেয়ে যার নাম ইলা। ছোট ফুপির 4 ছেলে, রাহিয়া, রাফা, তাতান, টুসি। রাহিয়া, রাফা, অরিন সমবয়সী। রাহিয়া, রাফা যমজ। তাতান তো অনেক ছোট। টুসি হায়াতের থেকে 1 বছরের ছোট। জায়রা আবার অরিনদের থেকে 2 বছরের ছোট। এই তো এদের নিয়ে অরিনের কাজিন মহল। অরিনের বাবা 3 বোনের একমাত্র ভাই। বড় 2 বোনের পরে সে, তারপর ছোট জন। অরিনদের পরিবার বেশ বড়ই। বাকি সবাই বছর শেষে বেড়াতে আসলো। অরিনের বড় ফুপিরা আসতেন না, তারা 14 বছর ধরে কানাডায় থাকেন। এবছর দোসরের গ্রাজুয়েশন শেষ হয়েছে, তাই অনামিকা ইসলাম ঠিক করেছেন একেবারের জন্য বাংলাদেশে চলে আসবেন। তাই সপরিবারে এখানে। দোসরেরও নিজ মাতৃভূমির প্রতি টান ছিল। অনেক তো হলো অন্যের দেশ পড়ে থাকা, এবার না হয় নিজ দেশেই থেকে গেল। বাড়ি আসতে হইচই লেগে গেল। বাড়ির 3 জামাই এত বছর পর একসাথে বাড়িতে এসেছে। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখছেন না আজাদ শিকদার, ইমরুল শিকদার।
অরণি শেখ রান্নাঘরের কাজ সামলাচ্ছেন, সাথে অনামিকা ইসলাম এবং অরিনের ছোট ফুপি ইফাতারা খানমও তাকে সাহায্য করছেন। সৃজনী রহমান ছেলে মেয়ে আসাতে তাদের নিয়ে ব্যস্ত। আজাদ শিকদার সহ বাকিরা বসার রুমে বসে আছেন। আব্বু আম্মু কোথায়? তাকে যে দেখছি না। তোমার শাশুড়ি আম্মু অসুস্থ আসাদ, সে নিজের রুমেই থাকে সব সময়। তাহলে আব্বু যাই, আমি তাকে দেখে আসি। হ্যাঁ যাও, সেও তোমার জন্য অপেক্ষা করছে। তিন জামাই শাশুড়িকে দেখতে গেল। অপরদিকে কাজিনরা সব আড্ডায় বসেছে অরিনের রুমে। শুধুমাত্র একজন নেই, আর সে একজন হলো দোসর। রাহিয়া, রাফা, অরিন, জায়রা, জাহিন 5 জন মিলে আড্ডা দিতে বসেছে। জাহিনের সাথে সবাই অনেক ফ্রি। জাহিনও সবাইকে বোনের চোখে দেখে, শুধু একজন ছাড়া। গত 2 বছর যাবৎ একটু একটু করে তার প্রতি অনুভূতি নিজের হৃদয়ে কোঠায় সাজিয়েছে জাহিন। তবে এখনো সাহস হয়নি তাকে মনের কথা জানানো। প্রেম সে করতে চায় না, করলে বিয়ে করবে। তবে এখন সে পড়াশোনাই করছে, তাই চাইলেও সম্ভব নয়। কি হলো জাহিন ভাইয়া, কোথায় হারালে? অরিনের কথা জাহিন জোরপূর্বক হেসে বলল, কোথায় আর হারাবো, আসি তো তোমাদের মাঝে। অরিন সন্দিহান চোখে বলল, ভাই তুমি কি প্রেমে পড়েছো? তাই তো মনে হচ্ছে। প্রেমে পড়লেই কিন্তু মানুষ কল্পনায় ডুবে থাকে। কথাটা বলতে ঘর কাঁপিয়ে হাসতে থাকে রাহিয়া, রাফা, অরিন, জায়রা। জাহিন লজ্জা পায় কিছুটা। ইস, এই মেয়েটা তাকে সবসময় লজ্জায় ফেলে দেয়। সে ধমক দিয়ে বলে, হাসি থামা ফাজিলের দল, বড় ভাইয়ের সাথে মজা করতে ভালো লাগছে না? অরিন, মামিকে বলে কিন্তু তোমাকে বকা খাওয়াবো। জাহিন ভাইয়া, আমিও কিন্তু মেজো ফুপিকে বলে তোমাকেও বকা খাওয়াতে পারবো। তাই ভেবে চিন্তে কাজ করো। তুমি একা আর আমার দলে এই যে আমার বোনগুলো। জাহিন অসহায় দৃষ্টিতে তাকালো সবার দিকে। অরিনের সাথে সে কোনো কালেই পেরে ওঠে না। পাশ থেকে রাহিয়া বলে, আচ্ছা বাদ দাও এসব। আজকে রাতে কিন্তু সেই একটা আড্ডা দিব, ছাদে বসে সবাই গল্প করব, মজা হবে অনেক। দিন এইভাবে আড্ডা দেওয়া হয় না। অরিনও সম্মতি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছিস। কিরে রাফা, আজ তুই চুপচাপ যে, কিছু হয়েছে? রাফা ক্লান্ত কণ্ঠে শুধালো, আমি ভাই অনেক ক্লান্ত, অনেকটা সময় জার্নি করেছি। তোদের মতো আমার এত এনার্জি নেই ভাই, তাই তো চুপচাপ তোদের কথা শুনছি। জাহিন রাফার কথা শুনে বলল, আচ্ছা এখন তোমরা বিশ্রাম করো, আমিও যাই, আসলে অনেক ক্লান্ত লাগছে আমার। জাহিন বের হয়ে যায়। অরিন উঠে দরজা আটকে দেয়। ততক্ষণে সবগুলো হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়েছে। অরিন বিরক্ত হয়ে বলল, ভাই তোদের তো আম্মু রুমে দিয়েছে থাকতে, তাই না? তোরা আমার রুমে এমন হাত পা ছাড়িয়ে শুয়ে পড়লি কেন? রাহিয়া বিরক্তিকর কণ্ঠে বলল, চুপ থাক তুই, এইটা এখন আমাদের রুম, মোটেও জ্বালাবি না, ভাগ এখান থেকে। অরিন কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। এদের সাথে কথায় পারবে না। বাইরের আবহাওয়া এখনো খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। সে ছাদে আসলো। মৃদু হাওয়া বইছে, আকাশে ঘন কালো মেঘ। এমন পরিবেশ ভীষণ পছন্দ অরিনের। সু 1 কাপ চা করে নিল। যদিও পাশ থেকে মা তাকে বকেছে, তবুও কিছু যায় আসে না তার। এখন একটু ছবি আঁকবে। সুযোগ যখন পেয়েছে, এমন দৃশ্যের একখানা ছবি না হয় এঁকেই ফেললো সে। ক্যানভাস রং তুলি নিয়ে বাইরে চলে আসলো। আঁকা শুরু করলো সে। বাহ বোম্বাই মরিস, তুমি তো বেশ সুন্দর ছবি আঁকো। আমি জানি, আপনাকে বলতে হবে না। দোষর বেশ বিরক্ত হলো। দেশে আসার পর বৃষ্টি দেখেনি সে, তাই তো এরূপ আবহাওয়া দেখে সেও ছাদে চলে আসলো। আসতে দেখতে পেলে অরিন ছবি আঁকছে। ছবি আঁকা এতটাই সুন্দর হয়েছে যে সে মুখ ফসকে কথাটা বলেই ফেলেছে। তবে সে ভুলেই গিয়েছিল এই মেঘ কেমন। সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে, তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? আমি স্বাভাবিকভাবে তোমার ছবি আঁকার প্রশংসা করেছি, আর তুমি তেরা জবাব দিচ্ছ। আমি এমনই সোজাসুজি উত্তর দেয় আমার পছন্দ নয়। দোষর বিরক্ত হয়ে কথা না বাড়িয়ে ছাদের উপর পাশে এসে বসে। পরিবেশটা উপভোগ করছে। হুট করে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলো। অরিন নিজের জিনিসপত্র সেই চিলেকোঠার রুমটাতে রেখে আবারও বাইরে আসলো। ইতিমধ্যে ঝুম বৃষ্টি নেমেছে, ঝড়ো হাওয়া বইছে। অরিন নিজেকে সামলাতে পারল না, নেমে পড়লো বৃষ্টিতে। ভিজিয়ে দিচ্ছে তাকে বৃষ্টি। দোসর ছাউনের নিচে দাঁড়িয়ে দেখছে অরিনকে। তার একটু অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা আগে কখনো হয়নি। দোসরের বেশ ভালোই লাগছে অরিনকে দেখতে। হুট করে কি হলো তার? অরিন দোসরকে দেখে চিল্লিয়ে বলে, এই যে বিদেশি বাদর, চাইলেও আপনি আমার সাথে ভিজতে পারেন। আমি এখন ঝগড়া করার মুডে নেই। মনে হয় না তো কখনো বৃষ্টিতে ভিজেছেন।
দূষণ নিজে ভাবলো বৃষ্টিতে ভিজবে, এক পা করে সামনে এগিয়ে আসলো, সাথে সাথে ভিজে গেল সে। বেশ ভালো লাগছে বৃষ্টি তার খুব প্রিয় ছিল ছোটবেলায়। দূষণ ভীষণ উপভোগ করছে। কত সময় তারা দুজন ওভাবে বৃষ্টিতে, তা কারোরই খেয়াল নেই। বৃষ্টির তেজ কমেছে, অরিনের শীত শীত অনুভব হচ্ছে। তার হঠাৎ খেয়াল আসলো দূষরের কথা। পাশে তাকাতে দেখলো দূষর দাঁড়িয়ে আছে। সে দ্রুত দূষরের কিছুটা কাছে এসে বলল, এই যে বিদেশি বাদর, ঠিক আছেন আপনি? দূষর কথা বলল না। অরিন ভয় পেয়ে গেল, আবারও জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ধূসর সাহেব? হঠাৎই দূষর হেসে উঠল। অরিন বুঝলো দূষর মজা করছিল। অরিনের প্রচন্ড বিরক্ত লাগলো। সে নেমে গেল ছাদ থেকে। দূষর মৃদু হেসে নিজেও সেদিকে পা বাড়ায়। যাক, একবার তো বিদেশি বাদর বলেনি, এটাই অনেক। মাথা ভার ভার লাগছে তার। এত সময় ধরে আগে কখনো বৃষ্টিতে ভেজা হয়নি। রুমে এসে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। অরিন নিজের রুমে এসে দেখে সবাই এখনো মরার মতো ঘুমাচ্ছে। অরিন বিরক্ত হলো, জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাগ্যিস তাকে মা দেখেনি, না হলে বকা খেতে হতো। চেঞ্জ করে বাইরে এসে দেখে তিনটা এখনো ঘুম। অরিন এগিয়ে এসে সব কটাকে তুললো। রাহিয়া বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো অরিন, এখন ডাকছিস কেন? মাত্রই তো ঘুমালাম। মাত্র ঘুমিয়েছিস? এখন 3টা বাজে, সবাই হয়তো যার যার মতো খেয়েও নিয়েছে। তোরা খাবি না? আর তুই খাসনি? এত সময় তুই কি করছিলি? ঘুমাচ্ছিলি তো গরুর মতো। কখন কি হয় সেই খবর কি তোরা জানবি? বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ভিজছিলাম। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তুই ততক্ষণ অপেক্ষা কর, আমরাই একসাথেই খাবো, ঠিক আছে? অরিন সম্মতি দেয়। সবাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। নিচে নামতে জায়ানকে দেখলো। তারা সবাই কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসলো। অরনিশেখ অরিনদের দেখে বলে ওঠেন, তবে আপনাদের এত সময় পর আসার সময় হলো? এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। মামি, তুমি যাও, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। সবাই জাহিনের কথায় সম্মতি দেয়। অরুণিশেখ বলেন, আচ্ছা, আমি ধূসরকে ডেকে দিয়ে যাচ্ছি। ও তো খায়নি। দুপুরে ডাকতে পাঠিয়েছিলাম হায়াতকে, ও বলল নেই। ব্যস্ততায় আর খোঁজ নেওয়া হয়নি। অরিন, তুই একটু দেখে শুনে ওকে খাওয়াস। অরিন মনে মনে বলল, আমার তো কোনো কাম কাজ নেই, ছায়ের দেখাশোনা ছাড়া। তবে মুখে সেগুলো প্রকাশ না করে বলল, আচ্ছা ঠিক আছে আম্মু। অরনিশেখ ধূসরের রুমে চলে আসে। দরজা টোকা দিয়ে বলেন, ধূসর, আছো তুমি? ধূসর দরজা খুলে বলে, জি মামি, কিছু বলবেন? হ্যাঁ, দুপুরের খাবার তো এখনো খাওনি, চলো খেয়ে নিবে। তোমার বাকি সব ভাই বোনেরা খেতে বসেছে, তুমিও তাদের সাথে খেয়ে নাও। আর কিছু লাগলে অরিনকে বলো। ধূসর মাথা নাড়াতেই তিনি নিজের রুমে চলে যান। ধূসরের শরীরটা ভালো না, বৃষ্টিতে ভেজার ফলে এরকম হয়েছে। শরীর হালকা গরম, তবে সে এগুলো মাকে বলে টেনশনে ফেলাতে চাইছে না, তাই চুপ থাকাই ভালো মনে করলো। ধীরে ধীরে নিচে নামলো, দেখলো সবাই বসে খাচ্ছে। সে নিজেও একটা চেয়ার টেনে বসলো। জায়রার আবার ভীষণ পছন্দ ধূসরকে। সে ধূসরকে দেখে খুশি হয়ে বলল, ভাইয়া, এত সময় কোথায় ছিলে তুমি? ধূসর ধীর কণ্ঠে শুধালো, এই তো শুয়েছিলাম। অরিন ধূসরের গলা শুনে বুঝে ফেললো ধূসরের শরীর খারাপ, বৃষ্টিতে ভেজার কারণেই হয়েছে। তার অনুশোচনা হলো। সে বলেছিল বিদায় হয়তো ধূসর ভিজেছিল। অরিন নিজে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো, অতঃপর ধূসরকে এগিয়ে দিল সব। ধূসর অবাক হলো, কিছু বলল না, কারণ তার এখন কথা বলতেও ইচ্ছে হচ্ছে না। ধূসর বেশি খেতেও পারলো না, বসে থাকতেও কষ্ট হচ্ছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। অরিন বুঝলো সব, তবে এরা দেখে ভীষণ অবাক হলো যে সে কাউকে কোনো কিছু বলল না। সবাই নিজের রুমে চলে গিয়েছে। অরিন বুঝলো এখন যদি ধূসর ওষুধ না খায় তাহলে জ্বর আরো বাড়তে পারে। তাই সে সব অস্বস্তি এক পাশে রেখে ওষুধ নিয়ে রুমে গেল। ধূসরের ভেতরে প্রবেশ করতে কেমন লাগছে তার, তবুও দরজায় আঘাত করে বলল, আসতে পারি? ভেতর থেকে আওয়াজ আসলো না। অরিন বেশ ভয় পেল, দরজা ঠেলে রুমে ঢুকলো। রুমে ঢুকতে তার খারাপ লাগলো ভীষণ। ধূসর বিছানায় কাঁথা গায়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে, জ্বরে কাঁপছে হয়তো। সে দ্রুত কাছে আসলো, এসে ধূসরকে ডাক দিল, তবে উত্তর আসলো না। এবার অরিন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। এসে দ্রুত রুম থেকে বের হয়ে তার আব্বু আম্মুর রুমে এসে নক করে। অরুণিশেখ মাত্রই শুয়েছিলেন। দ্রুত উঠে পড়লেন তিনি। মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে তো? আম্মু, ধূসর সাহেবের জ্বর এসছে, তাড়াতাড়ি চলো। অরুণিশেখ চমকে ওঠেন। দ্রুত মেয়ের সাথে চলে আসেন ধূসরের রুমে। ছেলেটা এখনো কাঁপছে। তিনি অরিনকে কম্বল এনে দিতে বলেন আর অনামিকা ইসলামকে ডেকে দিতে বলেন।
অরিন প্রথমে কম বলে নিতে, তারপর অনামিকা ইসলামকে ডাকে। অনামিকা ইসলাম এসে ছেলের অবস্থা দেখে আটকে ওঠেন। আসাদ হাসানও ছেলের খবর পেয়ে তার রুমে চলে এসেছে। একে একে বাড়ির সবাই চলে আসলো। দোসর এখনো জ্বরে কাঁপছে ভীষণ। অনামিকা ইসলাম স্যুপ রান্না করে এনে সেটা খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন ছেলেকে। তবে কেউ বুঝে উঠতে পারছে না হঠাৎ করে সুস্থ ছেলেটার জ্বর কিভাবে আসলো। সৃজনী রহমান বলেন, হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটার জ্বর আসলো কি করে? ও কি বৃষ্টিতে ভিজেছে? অরিন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলে, হ্যাঁ মেজো ফুপি, উনি আমার সাথেই বৃষ্টিতে ভিজেছে। সবাই এবার বুঝলো আসল বিষয়টা। তবে কেউ অরিনকে কিছু বললো না। কি বলবে, ওর তো কোনো দোষ নেই। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে। অনামিকা ইসলাম সবাইকে চলে যেতে বলেন। সবাই ধীরে ধীরে রুম ত্যাগ করে। তিনি ছেলের পাশে বসে আছেন। তার বড্ড আদরের ছেলে, অনেক সাধনার ফল। দেখতে দেখতে 3 দিন পার হয়েছে। দোসর এখন সুস্থ বলা চলে। অনামিকা ইসলাম এই 3 দিন দোসরকে রুমের থেকে বের হতে দেয়নি। দোসর অবশ্য বৃষ্টিতে ভেজার জন্য বকাও খেয়েছে মায়ের কাছে। এখন পরিবারের সকলে মিলে বসে আছে বসার রুমে। দোসরও আছে। আজ আর অনামিকা ইসলাম কিছু বলেননি। অরিনের সাথে এই 3 দিন একেবারের জন্য দেখা হয়নি দোসরের। সে বেশ মিস করেছে অরিনকে। অরিনের ছোট ফুপি ইফাতারা খানম আমতা আমতা করে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। সবাই সম্মতি দিতে তিনি বললেন, রাফার বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসেই বিয়ে। তোমাদের সবাইকে জানাতেই এসেছি আমরা খবরটা। আজাদ শিকদার খুশি হয়ে বললেন, বাহ, এ তো বেশ খুশির খবর। তা ছেলে কি করে? আব্বু, ছেলে একজন আর্মি অফিসার, পরিবারও বেশ ভালো, তাই বিয়ের তারিখ ঠিক করেছি। ছেলেদের বাড়িও বেশি দূর না আমাদের বাড়ি থেকে। যাক, ভালো তো তাহলে। কাজিনরা সব রাফাকে নিয়ে অরিনের রুমে চলে যায়। অরিনের রুমে আসতেই ওকে চেপে ধরে সবকটা। রাফা না পেরে বলে, ভাই থাম তোরা, আমার বলতো অস্বস্তি হচ্ছিল তাই বলিনি, এখন তো জানলি। জাহিনের খারাপ লাগছে কেন যেন রাফার বিয়ের কথা শুনে। তাহলে কি এরপর নিজের ভালোবাসার মানুষটাকে তার হারাতে হবে? সে সহ্য করতে পারবে না রাহিয়ার পাশে অন্য কাউকে। সে মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা ঝেড়ে ফেলতে চাইল, তবে সম্ভব হচ্ছে না। রাহিয়া অন্য কারো হবে ভাবতেই কাঁটা দিচ্ছে। ভালোবাসার মানুষটাকে অন্তত সে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। কিন্তু সে তো জানেও না রাহিয়ার মনে তার জন্য অনুভূতি আছে কিনা। তবে এখন সে জানার চেষ্টা করবে। সব কাজিনরা মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছে। দোসর অসুস্থ ছিল বিদায় অরণ্য সে কাউকে বের হতে দেননি। সাথে বৃষ্টিতে টানা লেগেছিল এই 3 দিন। আজ রোদ উঠেছে, বেশ কড়া রোদ। অরিন, রাফা, রাহিয়া হাসাহাসি করছে কিছু নিয়ে। জাহিন রাহিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে এই হাসিতেই তো কতবার পাগল হয়েছে। দোসর ফোনে ছবি তুলছে আশেপাশের। অরিন তাদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যায়। জায়গাটা অসম্ভব সুন্দর। আকাশের রোদ তো আছেই বেশ। সবাই পাড়ে ঘাসের উপর বসে পড়লো। দোসর নিজেও বসলো। রাফুর বিয়ের পর 15 দিন আছে, শপিং করতে হবে তো। আমি অনেক বেশি এক্সাইটেড। কতদিন যে বিয়ে খাই না। অরিনের কথায় দোসর রাফাবাদের সবাই হেসে দিল। রাফার মনটা খারাপ। সে জাহিনকে কিছুটা পছন্দ করত, তবে সমস্যা নেই, কারণ সে জানে জাহিন তার বোনকে পছন্দ করে। সে নিজেকে সামনে নিয়েছে তখন থেকে। মন খারাপ, নিজের পরিবারকে ছেড়ে দিতে হবে এই নিয়ে। অরিন সবাইকে নিয়ে নৌকায় ওঠার সিদ্ধান্ত নিল। সবাই মিলে একটা নৌকা ঠিক করলো। সবাই নৌকায় উঠলো। দোসর এখনো আসেনি। অরিন এগিয়ে এসে বলে, এই যে মিস্টার ছাই, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছেন নাকি? চলুন। সবাই নৌকায় উঠে পড়েছে। দোসর পেছনে ফিরে অরিনকে দেখে বলল, হ্যাঁ চলো বোম্বাই মরিচ। অরিন দোসরের কথা শুনে ভেংচি কেটে দোসরের পিছু পিছু যেতে থাকে। নৌকায় উঠে সবাই বেশ উপভোগ করছে, তবে দোসরের একটু ভয় ভয় করছে। নদীতে ঢেউ অনেক, মৃদু বাতাসও বইছে। সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলো। বাড়িতে সবাই মিলে বসে রাফার বিয়ে নিয়ে আলোচনা করছে। তবে ওরা সেখানে যোগ না নিয়ে ছাদে চলে আসলো পিকনিক করতে। তারা খিচুড়ি রান্না করবে সবাই মিলে। দোসরও বেশ এক্সাইটেড। মেয়েরা মিলে সব জোগাড় করছে। রান্না করবে অরিন, রাহিয়া আর রাফা মিলে। জাহিন আর দোসরও তাদের সাহায্য করবে। অরিন দোসর জাহিনকে কাজ দিয়েছে কাঠ নিয়ে আসার জন্য। মাটির চুলা রান্না করবে। দোসর আর জাহিন মিলে বাড়ির পেছন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে। কিছু কাঠ আনা হয়েছে, এখনো অনেক বাকি। দোসরের মুখ লাল হয়ে গিয়েছে, এতটুকুতে কাশছে। অরিন তা দেখে বলে, আপনি কি আমাদের মার খাওয়াতে চাইছেন? হ্যাঁ, আপনার যে ধুলো বালিতে অ্যালার্জি আছে, বললে কি আমরা আপনাকে
কাজ করতে দিতাম? এগুলো জানলে আম্মু আমায় কত বকতো জানেন। ধূসর কাঁচতে কাঁচতে বলে, আরে তেমন সমস্যা হয় না বোম্বাই মরিচ, আমি করতে পারবো। অরিন ধূসরের হাত থেকে কাপ নিয়ে বলে, দরকার নেই, জাহিন ভাই একাই পারবে। আপনি বরং এখানে বসে রান্না করা দেখুন বাচ্চাদের সাথে। ধূসর ব্রু কুচকে বলে, আমি বাচ্চা যে ওদের সাথে বসে রান্না করা দেখবো? অরিন ধূসরের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, হাত পা লম্বাই তো বিশাল, জিরাফের থেকে লম্বা, তবে ব্যবহার বাচ্চাদের থেকেও খারাপ। অরিন কথাগুলি বলে নিজের কাজে চলে গেল। ধূসর বিরক্ত হলো, এই পুচকে মেয়ে তাকে বাচ্চা বলছে। হ্যাঁ, হয়তো সে এইটুকু লম্বা বেশি, তো কি হয়েছে কি, এই মেয়ে সবসময় তার সাথে লাগবে। ধূসর বেশ কিছুক্ষণ বসে ওদের কাজ দেখলো, তবে আর পারছে না। সে উঠে সিঁড়ি ঘরের কাছে আসতে চিলেকোঠার রুমটা চোখে পড়ল। সে সেদিকে এগিয়ে গেল। না, আজ দরজার তালা মারা না। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই মুগ্ধতায় ছেয়ে গেল তার চোখ মুখ। বেশ সাজানো গোছানো একটা রুম, এক পাশে বই রাখার বড় তাক, যেখানে হরেক রকম বই দিয়ে সাজানো, সাথে ছোট ছোট লাইট, মানে প্লান্টের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর এক পাশে একটা সোফা আর টেবিল, তার পাশে ছবি আঁকার যাবতীয় সব জিনিসপত্র রাখা। এক পাশের দেওয়ালে অনেকগুলো ছবি টানানো। ধূসরের এক নিমিষে মন ভালো হয়ে গেল। এত সুন্দর রুম সে আগে দেখেনি। সে নিঃসন্দেহে বলে দিবে অরিনের পছন্দ আছে। তখনই অরিন রুমে প্রবেশ করে। ধূসরকে দেখে খানিক অবাক হয়, তবে সে শক্ত কণ্ঠে শুধায়, আপনি আপনি এখানে কি করছেন? রুমটা কি তোমার বোম্বাই মরিচ? এত সুন্দর রুম আমি আগে দেখিনি। আচ্ছা, জানালাটা কি খোলা যায় না? আমি যতদিন আছি তুমি কি আমায় এই রুমে আসার অনুমতি দিবে? অরিন মৃদু কণ্ঠে শুধায়, দেখুন ধূসর সাহেব, এটা আমার সব থেকে পছন্দের জায়গা। আমি এটা মোটেও পছন্দ করি না আমার পছন্দের জিনিসে কেউ হাত বাড়ান। এখানে কিন্তু আমার আম্মু আসে না, এটা শুধুমাত্র আমার। এখানে আসার অনুমতি আমি দিতে পারবো না। আপনি দয়া করে বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কি ভাইয়া বলে ডাকা যায় না? ধূসর সাহেব কি ফুপাতো ভাই হই আমি তোমার? আসলে অভ্যাস নেই, তাই ধূসর সাহেব হয়ে যাচ্ছে। এখন থেকে ভাইয়া বলার চেষ্টা করব, তবে আপনি আমার নাম ধরে ডাকবেন। তাহলে আমি আর ছাই বা অন্য কিছু বলবো না। আপনার কি আমার নাম পছন্দ না? তা তো সম্ভব নয়। আমার অরিন নামটা ঠিক পছন্দ নয় তা নয়, তবে বোম্বাই মরিচ নামটা আমার বেশি পছন্দের, আর সাথে একটু একটু তুমিও বোম্বাই মরিচ। কথাটা বলে বের হয়ে যায় ধূসর রুম থেকে। অরিন বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল ধূসর মাত্র? অরিন বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে যায়। রুমে তালা লাগিয়ে আবারও সবার কাছে চলে আসে। রাহিয়া তাকে দেখে তারা দেখিয়ে বলে, কোথায় ছিলে এতক্ষণ তুই? তাড়াতাড়ি আয়, রান্নার সব জিনিস আনা শেষ। অরিন এগিয়ে এসে রান্নায় হাত লাগায়। তিনজন মিলে রান্না করছে। এর ফাঁকে অবশ্য তার চোখ জোড়া ধূসরকে খুঁজছে, তবে ছাদের কোথাও তার দেখা মেলেনি। তবে সে সব মাথা থেকে ঝেড়ে রান্নায় মনোযোগ দিল। অতঃপর কিছুক্ষণ পর সে বুঝতে পারলো ধূসর তাকে অস্বস্তি ভয় পাওয়ানোর জন্য এমন করেছে। মনে মনে বেশ কয়েকটা গালি দিল সে ধূসরকে। রান্না শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। সন্দেহ পেয়েছে সে কখন। রাহিয়া হায়াতকে দিয়ে সবাইকে ডাকতে পাঠালো। সবাই এসে ছাদে গোল হয়ে বসে পড়ে। তিনজন মিলে খাবার বেরিয়ে দিতে থাকে সবাইকে। অরিন ইচ্ছে করে ধূসরকে অনেক দেয় যাতে খেয়ে না উঠতে পারে, তবে ধূসর কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতো খেতে লাগলো। ওরা তিনজনও খেতে বসে পড়লো। না, বেশ ভালোই হয়েছে রান্না, ধূসরের কাছে বেশ ভালো লেগেছে। জাহিন বলে ওঠে, বাহ, বেশ সুন্দর তো তোমাদের রান্নার হাত, দারুণ হয়েছে রান্না। রাহিয়া লাফিয়ে বলে ওঠে, তুমি সত্যি বলছো জাহিন ভাইয়া? সবাই নিজের মতো খেয়ে উঠে গেল। সবাই প্রশংসা করলো, ধূসর কিছুই বলেনি। এতে অবশ্য কিছু যায় আসে না তিনজনের। নিচে নামতেই জানতে পারলো অরিন, মেজো ফুপি আর ছোট ফুপি আগামীকালই বাড়ি চলে যাবেন। বড় ফুপি বিয়ের কয়েকদিন আগে যাবেন। এত বছর পর এসেছেন, কিছুদিন না থাকলে তো হয় না। অরিনের মন খারাপ হলো এটা ভেবে যে রাফা আর রাহিয়া জাহিন চলে যাবে। পরে সব জানতে পারলো অরিন বিয়ের সব জিনিস কেনা বাকি, আরো অনেক কিছু, তার জন্য সবাই চলে যাবে। সবাই অরিনের রুমে আসে লুডো খেলার জন্য। তবে অরিনের মন খারাপ দেখে রাহিয়া বলে, কি হয়েছে? অরিনের মন খারাপ কেন তোর? তোরা আসলেই তো 3-4 দিন হলো, আবার চলে যাবে? ধর, ভাবলাম এবার অনেক ঘুরবো, তবে হলো কোথায় আর। আরে মন খারাপ করিস না, আমরা তো আবার আসবো। অরিনের মেজো ফুপি এবং ছোট ফুপি চলে গেছেন সকাল সকাল। অনামিকা ইসলাম এখনো আছেন। বাড়িটা আবারও ফাঁকা হয়ে গিয়েছে। তার ভীষণ খারাপ লাগছে। সে ছাদে এসে সেই রুমের ভেতরে প্রবেশ করলো।
এই রুমটাই তাকে শান্তি দেয়। এখানে থাকলে বাইরের দুনিয়ার কিছুই মাথায় আসে না। তার শান্তির জায়গা এটা। সে বসে একটা উপন্যাসের বই বের করে পড়া শুরু করলো। কিছুক্ষণ বাদে রুমে কার উপস্থিতি টের পেল অরিন। বইটি রেখে পাশে তাকাতে দেখলো দূসরকে। সে নিজেও একটা উপন্যাসের বই পড়ছে। অরিন বেশ রেগে গেল। সে মানা করার পরও ছেলেটা এসেছে। সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল, দূসরের দিকে বইটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? আপনাকে না মানা করেছিলাম আমি এখানে আসতে? বজ্জাত লোক, নির্লজ্জ লোক, আমার রুমে কেন এসেছেন আপনি? শাট আপ বেয়াদব, তুমি কি ভদ্রতা শেখোনি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ঠিক আছে, আমি না হয় বড়দের সাথে ঠিকমতো কথা বলতে জানি না, কিন্তু আপনি নিজেই কারোর নিষেধ মানেন না। তার বেলায় তুমি তো বলেছো তোমার অনুপস্থিতিতে যেন না আসি। তুমি থাকলে তো আর আসতে মানা করনি, তাই আমি এসেছি। আপনি একটা যত সব। এমনিতেও মনটা ভালো ছিল না, এখন আপনি এসে আমার মুডটা আরো নষ্ট করে দিলেন। ছাই কোথাকার। দূসর হেসে বলে, বোম্বাই মরিচ কোথাকার। দূসর রুম থেকে বের হয়ে যায়। অরিন ঠিক করে এ বেয়াদব যতদিন না যায় সে আর এই রুমে খুলবে না। সে কিছু আঁকার প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রুমটাতে বড় তালা মেরে চলে আসে নিজের রুমে। বেয়াদব ছেলেটার জন্য কোথাও গিয়েও লাভ নেই। ফোনটা খুঁজে ফোন করলো রাহিয়াকে। 2 বার কল করার পর রাহিয়া অপাস থেকে রিসিভ করে বলল, হ্যাঁ বল অরিন। কোথায় তোরা এখন? এই তো ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছে। বাড়ি যেতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, সাবধানে যাস, পৌঁছে ফোন করিস। রাখছি। কল কেটে দিল অরিন। এডমিশনের জন্য এখনো কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি নিতে হবে। ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেলেই হচ্ছে। অরিন নিচে নামতেই দেখে সবাই গল্প করছে। সে সবার সাথে টুকটাক কথা বলে চলে যায় রান্না করে নিজের মায়ের কাছে। সব কাজিনরা মিলে শপিংয়ে এসেছে। রাফার বিয়ের মাত্র 5 দিন বাকি। সবার অবস্থান এখন রাফাদের বাসায়। সবাই 2টো অটো করে চলে এসেছে মার্কেটে। বউয়ের শপিং করা শেষ, এখন বাকি শুধু রাহিয়া, জাহিন, জায়রা, অরিনের। সবাই মিলে শপিং শেষ করলো। রাহিয়া, জায়রা আর অরিন হলুদের জন্য একই রকমের লেহেঙ্গা নিয়েছে। সকালে হলুদ ছোঁয়ানোর জন্য শাড়িও কিনেছে। বিয়ের জন্য সাদা রঙের একটা লেহেঙ্গা কিনেছে অরিন। রাহিয়া কিনেছে কালো রঙের লেহেঙ্গা আর জায়রা নিয়েছে নীল রঙের। 3টে বেশ সুন্দর। জাহিনও পাঞ্জাবি নিল। দূসরকেও জাহিন জোর করিয়ে পাঞ্জাবি কিনিয়েছে। সবাই কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসলো। কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেছে। সবার ক্ষুধাও লেগেছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে সবাই আবার অটো করে রাফাদের বাড়িতে চলে আসলো। রাফাদের বাড়িটা 1 তলা বিল্ডিং, 4টা রুম, একটা ড্রয়িং রুম সব আছে। রান্নাঘর বড় করে বাইরে দেওয়া, বেশ সুন্দর। অরিনের অনেক পছন্দ। রাহিয়াদের বাড়িটা গ্রামে না আবার শহরে, বেশ ভালো একটা জায়গায়। শহর থেকে একটু ভেতরের দিকে। সবাই এখন জামা কাপড় খুলে রাফাকে দেখাচ্ছে। বেচারি যেতে পারেনি। রাফা সবার জামা কাপড় দেখে বেশি খুশি হলো। দূসরও দেখালো তারটা। সে আসলে এসব কখনো দেখেনি, তবে এগুলো দেখতে তার বেশ ভালো লাগছে। দুপুরের সময় সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। জাহিন রাহিয়াকে এক সাইডে ডেকে এনে বলে, রাহিয়া, একটু ছাদে আসবে? তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা জাহিন ভাইয়া, তুমি ওপরে যাও, আমি আসছি। জাহিন রুম থেকে বের হয়ে গেল। দূসরও বের হয়ে গিয়েছে। এখন রাফার রুমে অবস্থান 3 জনের, রাহিয়া, অরিন আর রাফা রাহিয়াকে চেপে ধরে বলল, জাহিন ভাই কি বললো রে তোকে? অরিন না বুঝে তাকিয়ে আছে। সে আসলে খেয়ালই করেনি জাহিন রাহিয়াকে কিছু বলেছে। রাহিয়া বলল, ছাদে যেতে বলেছে, কিছু কথা বলবে। অরিন বোকার মতো প্রশ্ন করল, ছাদে গিয়ে কথা বলতে হবে কেন? এখানে বললেই তো হতো। রাফা বিরক্ত হয়ে বলল, ওরে গাধা, জাহিন ভাই রাহিয়াকে পছন্দ করে, আর রাহিয়াও। অরিন লাফ মেরে উঠে দাঁড়ালো। সে অবাক হয়ে রাফা এবং রাহিয়ার দিকে তাকিয়ে আছে। সে তো জানতোই না এইসব কিছু। এত কিছু হয়ে গেল আর তোরা দুজন আমায় কিছুই জানাসনি? আমি জাহিন ভাইকে পেয়ে নি। আচ্ছা শোন, জাহিন ভাইয়া দাঁড়িয়ে আছে, আমি তার কাছে গেলাম। হ্যাঁ যাও, মানা কে করেছে? রাফার কথায় রাহিয়া বেশ লজ্জা পেল। অরিন হাসছে। অরিন রাফার পাশে বসে বলল, এসব কবে থেকে চলছে বলতো? জাহিন ভাইয়াটা তো জানি না, তবে রাহিয়া গত 1 বছর যাবৎ জাহিন ভাইকে পছন্দ করে। আজ মনে হয় জাহিন ভাইয়া তার মনের কথা বলতেই ডেকেছে রাহিয়াকে। বাহ, কাজিন কাপল, বেশ হবে তো। রাফা ফাজলামি করে বলল, হ্যাঁ, আর তোর সাথে ধূসর ভাইয়ারও কিন্তু বেশ যাবে। অরিন মৃদু সুরে চিৎকার করে বলল, অসম্ভব, চুপ কর। ওই বিদেশি বাদরকে আমি কখনোই বিয়ে করব না। আস্ত খাটাস, আমার সাথে শুধু ঝগড়া করে।
কিন্তু তোদের জুটিটা কিন্তু জোস হইতো। তুই চুপ করবি নাকি মার খাবি তাই বল। জাইন ভাইয়া। জাহিন পেছনে ঘুরলো, তার সামনে রাহিয়া দাঁড়িয়ে আছে। রাহিয়া জাহিনের থেকে দুহাত দূরে দাঁড়িয়ে আছে। জাহিন গলা জেরে মৃদুস্বরে বলল, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে রাহিয়া। হ্যাঁ জাইন ভাইয়া বলো। জাহিন সাহস নিয়ে কাঙ্ক্ষিত কথাটি বলেই ফেলল, আমি কি তোমাকে বোনের থেকে বেশি কিছু ভেবে ভালোবাসলে তুমি কি খুব রাগ করবে রাহিয়া? রাহিয়া বিস্মিত কণ্ঠে বলে, মানে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি প্রেম করতে তোমায় বলবো না, তবে অন্য কারোর সাথে তোমায় সহ্যও করতে পারবো না। তুমি দয়া করে আমি ছাড়া অন্য কারো হইও না। এটা কি ছিল জাইন ভাইয়া? আমি তোমায় ভালোবাসি এটাই জানালাম। আমি জানি না তোমার মনের কথা। আমি এখন তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমার কোনো চাকরি নেই, স্টুডেন্ট আমি। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, 2 বছর সময় দাও আমায়, আমি তোমাকে ঠিক নিজের করে নেব। তোমার এই কথাটা বলতে এত সময় লাগলো জাইন ভাইয়া? আমি কতগুলো দিন অপেক্ষা করেছি তোমার মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য। শেষ অবধি বলেই ফেললে। আমিও তোমায় খুব ভালোবাসি জাইন ভাইয়া। আমি তোমার জন্য অপেক্ষা করব, হোক তা 2 বছর বা আরো বেশি। জাহিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাহিয়ার মুখ পানে। সেটা আশাই করেনি। তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসে, এটা কম কিছু নয় তার জন্য। অতিরিক্ত খুশিতে যেন সে স্তব্ধ হয়ে গিয়েছে। এটা কল্পনিত ছিল তার কাছে। রাহিয়া মুচকি এসে বলে, জাইন ভাইয়া কোথায় তুমি? না না, কোথাও না, আমি কল্পনাও করতে পারিনি বিষয়টা। রাহিয়া শব্দহীন হেসে বলে, কিছু কিছু জিনিস আমরা কল্পনাও করি না, তবে তা পেয়ে যাই। জাহিন সম্মতি জানায়। রাহিয়া আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখলো কিনা। না, কেউ দেখেনি। সে জাহিনকে বলে নিচে নেমে যায়। জাহিন এখনো ঠায় দাঁড়িয়ে। সে এখনো বিশ্বাস করতে পারছে না একটু আগে যা ঘটলো তা সত্য কিনা। তবে সত্য, সবই সত্য। খুশিতে তার সবকিছু এলোমেলো করে দিতে ইচ্ছে হচ্ছে। কিরে, দুজনকে এত কথা বললি এত সময় ধরে বলতো? অয়নের কথায় রাহিয়া লজ্জা পেল, তবে মুখভঙ্গিতে তা প্রকাশ করলো না। সে রাগী কণ্ঠে বলল, কি পেয়েছিস তোরা দুজন আমায়? ভাইয়া আমায় এমনিতেই ডেকেছে। ওসব বাদ দিয়ে মানে সত্যি কথা বলে ফেলো শোনা। তোমার মিথ্যা আমি বা অরিন কেউ শুনতে চাইছি না। সত্যি বলো তাড়াতাড়ি। রাহিয়া জানে সে এদের সাথে পারবে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে বলেন, ভাইয়া তার ভালোবাসার কথা জানিয়েছে। রাহিয়া সব খুলে বলল দুজনকে। দুজন বেশ খুশি হয়েছে। যাক, অবশ্যই তাদের জাহিন ভাইয়া তার মনের কথাটা বলে দিল। জাহিনের চিন্তা ভাবনা তাদের 3 জনকেই মুগ্ধ করেছে। এই যুগে কেই বা বিয়ে করতে চায়, এখন তো সবাই প্রেমই করে। তবে জাহিনের মনোভাব বেশ ভালো লাগলো। ছেলেটা সোজা বিয়ে করতে চায়, এর থেকে ভালো আর কি হতে পারে। সন্ধ্যা নেমেছে পৃথিবী জুড়ে। একতলার ছাদ জুড়ে রং বেরঙের বাতি জ্বালানো। কি সুন্দর সাজানো। বিয়ে বাড়িতে তো সাজানোই থাকবে। হলুদ সন্ধ্যা আজ। রাফা তৈরি হচ্ছে। দুশোর এক সাইডে বসে ফোন দেখছে। তার কোনো কাজ নেই, কেউ একটা কাজও করতে দিচ্ছে না তাকে। অরিনও ভীষণ ব্যস্ত। রাফাকে সাজাচ্ছে রাহিয়া। জাহিন নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মাঝে বইয়ের এন্ট্রি হয়। কাজিনরা সবাই একসাথে নেমেছে। তারপর সবার শেষে রাফাকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়। রাফার পরনে হলুদ রঙ লেহেঙ্গা, হলুদ গাজরা দিয়ে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাহিন দূর থেকে দাঁড়িয়ে দেখছে রাহিয়াকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। কি জাহিন ভাইয়া, তুমি তো দেখছি তলে তলে টেম্পো চালিয়ে অনেক দূর চলে এসছো। জাহিন হকচকে উঠে। অরিন ফিক করে হেসে দেয়। অরিনকে দেখে জাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাহিন অরিনের মাথায় হালকা করে টোকা দিয়ে বলে, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে অরিন, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম আমি। অরিন দাঁত কেলিয়ে বলল, ভাই তুমি হার্ট অ্যাটাক করলেও তোমার ঔষধ দিয়ে আমরা তোমাকে ঠিক করে দিতাম। ওই যে সামনে তোমার হলুদ ঔষধ। আসতে বলো অরিন, কেউ শুনলে কি হবে? অরিন হাসতে হাসতে বলে, ভাই কেউ শুনবে না, তুমি চিন্তা করো না। কিন্তু তলে তলে টেম্পো চালিয়েছো আর আমরা কেউ ধরতেও পারলাম না। অরিন, তোমাকে আমি পরে সব বলবো বোন, এখন চুপ যাও। এটা যদি খালামণির কানে যায় তাহলে তিনি আরেক তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলছি না। তুমি এখন এখানে দাঁড়িয়ে না থেকে কাজে যাও। দোসর বসে অরিন আর জাহিনের ফুসুর ফসুর করা দেখছে। তার বড্ড ইচ্ছে করছে এভাবে ভাই বোনদের সাথে কথা বলার, তবে তার সাথে কেউ এত ক্লোজ না। চাইলেও কেউ এভাবে কথা বলবে না। অরিনরা সবাই নিজেদের নাচের জন্য তৈরি হতে থাকলো। দোসর পর্যবেক্ষণ করছে সবকিছু। সবাই নাচলো। এরপর ছেলের বাড়ি থেকে লোকজন এসেও বউকে হলুদ লাগিয়ে যায়। অনামিকা ইসলাম দোসরকেও সবার সাথে এনজয় করতে বলে। রাত 12টা। মুরব্বীরা সবাই চলে গিয়েছে ঘুমাতে। রাফা, রাহিয়া, অরিন ও সাজগোজ
উঠে জামা চেঞ্জ করতে এসেছে। অরিন রাহিয়া রাফাকে বলে, চল ছাদে গিয়ে আড্ডা দিই। হ্যাঁ চলো। কিন্তু জাইন ভাইয়া আর ধূসর ভাইয়াকে ডাকবে। অরিন বলে, রাহিয়া যা ডেকে নিয়ে আয়। আমি আর রাফা উপরে যাচ্ছি, তুই ডেকে নিয়ে আয়। অজ্ঞতা অরিনে যেতে হয় দুজনকে ডাকতে। জাহিন আর ধূসরের রুমের সামনে সে দরজায় টোকা দেয় অরিন, তবে খোলে না কেউ। হালকা ধাক্কা দিতে খুলে যায় দরজা। সে ভিতরে প্রবেশ করে, তবে কাউকে দেখতে পায় না। তখনই ধূসর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। অরিন অপ্রস্তুত হয়ে পড়ে। প্রথম দিনের ঘটনা মনে পড়ে যায়। কি করেছিল সে? কি লজ্জাজনক পরিস্থিতি ছিল সেটা। আজ লজ্জা লাগছে না, অস্বস্তি কাটিয়ে সে বলল, আপনি কি ছাদে আসবেন? আমরা আড্ডা দিব। আর জাহিন ভাইয়া কোথায়? ধূসর তোয়ালে রাখতে রাখতে বলল, হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যাব। জাহিন তো এখনো রুমে আসেনি, আছে হয়তো আশেপাশে, চলো। দুজন উপরে আসে। উপরে আসতে জাহিনকেও নজরে পড়ে। আগে থেকে ছিল জাহিন। অরিন একটু অবাক হয়, তবুও কিছু বলে না। ধূসর এবং অরিন এসে বসে পড়ে ওদের সাথে। রাহিয়া মনে মনে হাসে। সে আগে জানতো জাহিন নেই রুমে, তবে জাহিন নেই জানলে সে কখনই ডাকতে যেত না। জাহিন যে আগে ছাদে ছিল তা খুব ভালো করে জানতো রাহিয়া। সে চায় ধূসরের সাথে যেন অরিনের লাইন গাঠ হয়ে যায়। যদিও সে একটু একটু জানে যে দুজন এক জায়গায় থাকলে ঝগড়া লাগে, তবুও ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে। সবাই এটা ওটা নিয়ে গল্প করছে। রাহিয়া ধূসরকে উদ্দেশ্য করে বলে, ধূসর ভাইয়া চুপ করে আছো কেন? কিছু বলো। কানাডায় থাকতে কি করছো বলো তো? ধূসর হেসে বলা শুরু করলো। সবাই শুনছে তার কথা। অরিন কিছুক্ষণের মাঝে বোরিং ফিল করছে, কারণ ধূসর ভার্সিটি লাইফে কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে এগুলোই বলেছে, যা শুনতে মোটেও তার ইচ্ছে করছে না। ঘুম আসছে তার। রাহিয়া খেয়াল করলো বিষয়টা। সে ধূসরকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আজকে থাক, অন্য একদিন শুনবো। এখন বরং আমরা সবাই কিছু খেলি। জাহিন বলে, হ্যাঁ চলো গানের কলি খেলি। সবাই সম্মতি দেয়। জাহিন শুরু করে। জাহিনের পরে এক এক করে সবাই গান গায়। অরিনের গলা তেমন একটা ভালো না, তবে খারাপও না। ধূসরের পালা এবার। যদিও সবাই ভেবেছে ধূসর পারে না, না পারলেও ইংরেজি গানগুলি পারে, তবে সবাইকে অবাক করে দিয়ে ধূসর গেয়ে ওঠে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? সবাই মুগ্ধ হয়ে শুনেছে। সামান্য 3টা লাইন গিয়েছে, তবে ধূসরের কণ্ঠ এত সুন্দর বলার বাইরে। তারা কেউই ভাবেনি ধূসরের কণ্ঠ এত সুন্দর হবে। জাহিন বলে ওঠে, ব্রো তুমি এত ভালো বাংলা গান পারো কিভাবে? আমি তো বাংলা গান শুনি, আমার বাংলা গান প্রচন্ড ভালো লাগে। সবাই আরো কিছুক্ষণ প্রশংসা করলো ধূসরের গানের গলার, তবে অরিন কিছুই বলেনি। ধূসর আশা করে না অরিনের থেকে কিছু। সবাই একটা পর্যন্ত গল্প আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে আসে। রাহিয়া রুমে এসে বলে, ধূসর ভাইয়ের গলা কিন্তু বেশ ভালো, কিন্তু সুন্দর করে গাইলো। আমার দারুণ লাগছে তার কণ্ঠ। রাফা ও রাহিয়ার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে বলল, হ্যাঁ আসলে অনেক সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। অরিন বিরক্ত হয়ে বলে, থামবি তোরা? কি এমন গলা জানিয়ে এত মাতামাতি করছিস? আমাকে বোঝা একটু, ওনার কণ্ঠ ততটাও সুন্দর নয়। রাফা ব্রু কুচকে বলে, কি বলিস তুই? মাথা খারাপ তোর? ভাইয়ার গলা দারুণ। অরিন উত্তর না দিয়ে শুয়ে পড়লো। রাফা রাহিয়া কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে নিজেরও শুয়ে পড়ে। এই মেয়ে কখনোই কারো কথা শুনে না, আর ধূসরকে তো পছন্দই করে না। আবার তার সম্পর্কে কিভাবে ভালো কথা বলবে বা প্রশংসা করবে? সকাল সকাল বাড়িটা কোলাহলপূর্ণ। সবাই ব্যস্ত যে যার কাজে। সকাল থেকে রাফার মনটা বড্ড খারাপ। আজকে থেকে সে অন্য কারো হয়ে যাবে। চেনা পরিচিত সব ছেড়ে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে। তার বর কেমন হবে এটা নিয়েও চিন্তিত সে। রাহিয়া সকাল থেকে এ নিয়ে তাকে বুঝে যাচ্ছে, তবুও কোনো কথা কানে নিচ্ছে না সে। তখনই তার হবু বর মিহান ফোন করে রাহিয়া দেখে বলে, ভাইয়া ফোন করেছে, রিসিভ করে কথা বল। রাফা নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। কি করছো? মন খারাপ তোমার? হ্যাঁ একটু। মন খারাপ করো না, আমি তোমার পাশে আছি তো। রাফা বসে আছে। কিছুক্ষণের মাঝে বর চলে আসবে। সকালে রাফা মিহানের সাথে কথা বলার পর মন খারাপ একটু কমেছে। সবাই রেডি হয়ে নিয়েছে। গেট ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মেয়েপক্ষ ঝগড়া করে তাদের হক আদায় করে নিয়েছে। অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হয় ভালোভাবে। ছাদে দাঁড়িয়ে আছে অরিন। মনটা বড্ড খারাপ। তারও বিয়ে। হ্যাঁ তার বিয়ে, তাও ধূসর নামক লোকটির সাথে, যার সাথে 2 মিনিট থাকলে তার ঝগড়া বাঁধে। সে কিভাবে সারাটা জীবন থাকবে লোকটির সাথে, এটাই সে ভেবে পায় না। তবে তার আব্বু আম্মু যা ঠিক করেছে তাতেই তে খুশি।
মন দিয়েছে বিয়েতে, সে দোসরকে তার ততটাও খারাপ লাগে না। লোকটা খারাপ নয়, ভালোই। দোসর ছাদে উঠে দেখে অরিন দাঁড়িয়ে নিজের ভাবনায় বিভোর। অরিন কারো উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরে চাইলে, দোসরকে দেখলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। তোমার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো প্রিটি গার্ল? অষ্টাদশী চোখ তুলে তাকালো। সুদর্শন পুরুষটির সাথে চোকাচোকি হলো। অষ্টাদশী দ্রুত চোখ সরিয়ে নিল। পুরুষটি তার দিকে তাকিয়ে আছে। সে তেজিকণ্ঠে বলল, প্রিটি গার্ল কি? হ্যাঁ, নাম আছে আমার একটা, সেইটা বলে ডাকুন। আর বিয়ে? আব্বু রাজি বিধায় আমি রাজি হয়েছি, না হলে আপনার মতো বিদেশি বাদরকে আমি বিয়ে করতাম না। মেয়েটি উল্টো ঘুরে হাঁটা ধরল। তার যাওয়ার পানে তাকিয়ে আসলো দোসর। রমণীকে রাগলে একটু বেশি সুন্দর লাগে, তার জন্য দোসর বারবার তাকে এটা ওটা বলে রাগিয়ে দেয়। বোম্বাই মরিস, তোমাকে রাখলে আসলেই অনেক প্রিটি লাগে। অরিন সোজা নিচে নামলো। অনামিকা ইসলাম তাকে দেখে কাছে ডাকলেন। অরিন ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। অনামিকা ইসলাম ইশারায় পাশে বসতে বলল। অরিন পাশে বসতে অনামিকা ইসলাম বললেন, অরিন মা, তুই তো শুনেছিস সব, তোর কি বিয়ের মত আছে? ফুপি, তোমরা যা করবে তা আমার ভালোর জন্যই করবে। যেখানে সবাই রাজি সেখানে না বলার কোনো প্রশ্নই উঠছে না। আলহামদুলিল্লাহ, ছোটখাটো আয়োজন করে শুক্রবারই তোদের বিয়েটা হয়ে যাক। তাহলে এই কদিন দুজন দুজনকে চিনিও নি কিছুটা। অরিন সম্মতি জানায়। অরিন নিজের রুমে চলে আসে। ফোন বাজছে। অরিন রাহিয়া কল করেছে। ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রাহিয়া বলে উঠল, কিরে নতুন বউ, দেখলি তো সেই ধূসর ভাইয়ের সঙ্গেই তোর বিয়ে হয়েছে। আমি যখন বলেছিলাম তখন তুই কত কথা বললি। ভাগ্যে ছিল সে আমার, তাই তাকে পাচ্ছি। আমি ভাগ্যে খুব বিশ্বাসী। আল্লাহ তাআলা আমায় তার জন্য তৈরি করেছেন, তাই আমি তার হচ্ছি। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝি। তা তুমি এত বুঝদার কবে থেকে হলে? ধূসর ভাই আর বোম্বাই মরিচ। রাহি, এখন তুই শুরু করিস না দয়া করে। এমনিতেও মনটা খারাপ, নিজ বাড়ি ছেড়ে যেতে হবে। নতুন জায়গায় কিভাবে নিজেকে মানিয়ে নিব কে জানে। আচ্ছা কল কাট, জাইন ভাইয়া গ্রুপ কল করছে, সেটা রিসিভ কর। অরিন সম্মতি জানিয়ে কল কেটে গ্রুপ কলে যোগ দেয়। সবাই এটা ওটা বলে অরিনকে বড্ড জ্বালাচ্ছে। না পেরে সে কল কেটে দেয়। অরিন ধপাস করে শুয়ে পড়ে। অন্যদিকে সবাই অরিনকে নিয়ে বেশ হাসাহাসি করলো। মেয়েটাকে জ্বালাতে তাদের ভালোই লাগছিল। অরিনের মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কি আদৌ পারবে ধূসরের সাথে মানিয়ে নিতে? সে বড় হয়েছে দেশে, গ্রামের মাটিতে, আর ধূসর সে তো বিদেশে বড় হয়েছে। আচ্ছা, আদৌ ধূসর কি রাজি বিয়েতে? গুদুলি রাঙ্গা বিকাল। অরিন আর ধূসর বের হয়েছে ঘুরতে। মূলত তাদের জোর করে পাঠানো হয়েছে এক কথায়। দুজন ভ্যানে চড়ে মেলায় আসলো প্রথমে। মেলাটা ঘুরলো দুজন। তবে একটা আশ্চর্যের কথা হচ্ছে আজকে তাদের ঝগড়া হয়নি। এখানে আসার আগেও হয়নি, এখনো হচ্ছে না। হুট করে ধূসর তার হাত ধরে টান দেয়। অরিন হকচকিয়ে উঠে। ধূসর তাকে নিয়ে চুরির দোকানে এসেছে। ধূসর এক সেট নীল রঙা চুড়ি হাতে নিয়ে দেখলো প্রথমে, অতঃপর অরিনের বাম হাতটির চুড়িগুলো পরিয়ে দিল। অরিন অবাক চোখে দেখছে ধূসরকে। ধূসরকে আগে সে এমন রূপে কখনো দেখেনি। কি দেখছো তুমি এইভাবে বোম্বাই মরিস? আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। কি হয়েছে কি আপনার? ও তুমি বুঝবে না। ঝগড়া বাদ দিয়ে প্রেমে পড়ো আগে, তারপর বুঝবে। তবে আমার প্রেমেই পড়ো কিন্তু বোম্বাই মরিচ। প্রেমে? তাও আপনার? স্বপ্ন দেখুন। পড়বে তো তুমি অবশ্যই। ভীষণ ভালোবাসবে আমায়, দেখে নিও। অরিন কথা বাড়ালো না। ধূসরের বলা কথাটা সত্য। বিয়ে যখন হবে তখন অবশ্যই সে ভালোবাসবে ধূসরকে। তবে ধূসর কি তাকে পছন্দ করে? ততক্ষণে ধূসর চুরির দাম পরিশোধ করে তার হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে চলতে শুরু করছে। অরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ধূসরকে। এই ধূসর তার বড্ড আছে না। ধূসর মৃদু হেসে শোধায়, এভাবে তাকিয়ে থেকো না বোম্বাই মরিচ, প্রেমে পড়ে যাবো তো। অরিন দ্রুত চোখ সরালো। দুজন হাঁটছে পাশাপাশি, তবে কারোর সাথে কেউ কথা বলছে না। অরিন নীরবতা ভেঙে বলল, আপনি কি আমায় পছন্দ করেন বিদেশি বাদর? ধূসর তাকালো অরিনের দিকে। অরিন চোখ সরিয়ে নিল। ধূসর অরিনের দিকে কিছুটা ঝুঁকে শোধালো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, এতটুকু জানি তোমায় ভালো লাগে। তোমার রাগান্বিত চেহারা দেখতে আমার ভীষণ ভালো লাগে। জীবনে কম মেয়ে দেখিনি আমি, তবে তুমি আলাদা, ভীষণ আলাদা। এর জন্যই হয়তো তোমার প্রতি অনুভূতি জন্মেছে আমার। অরিন নীরবে শুনে গেল ধূসর তাকে পছন্দ করে, কিন্তু কিভাবে? সে তো কখনো ধূসরের সাথে ঠিকমতো কথাই বলেনি। সে ধূসর তাকে ভালোবাসবে? এটাও সম্ভব? সে আচমকা প্রশ্ন করে বলল, কিন্তু কিভাবে সম্ভব? আপনার সাথে আমি ভালো মতো কথাও বলিনি, শুধু ঝগড়াই করেছি।
সম্ভব বোম্বাই মরিচ? বলতে গেলে তোমার ঝগড়ার প্রেমে পড়েছি আমি। এগুলো তোমার ছোট মাথায় ঢুকবে না, বাদ দাও। 2 বছর পার হয়েছে, সময় কিভাবে যায় বলা যায় না। অরিন, দুশর, রাহিয়া, জাহিন, রাফা, মিহান সবাই ট্রেনে করে যাচ্ছে তাদের গ্রামে। সবাই হাসি ঠাট্টা করছে। জাহিন রাহিয়ার বিয়ে হয়েছে 6 মাস হলো। সবাই সুখে আছে। হ্যাঁ, দুশর, অরিনও সুখে আছে। তাদের গন্তব্যে এসে ট্রেন থামলো। সবাই ধীরে ধীরে ট্রেন থেকে নামলো। কুয়াশা ঢাকা চারপাশ। জানুয়ারির মাঝামাঝি সময়। দুশরের একটা চাদর অরিনকে পরিয়ে দিয়ে বলে, কি করো বলো তো? এই ঠান্ডায় কিছু না জড়িয়ে কেন নেমেছ? এই যে বিদেশি বাদর, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি এই গ্রামের মেয়ে। আমার এসবে অভ্যাস আছে। আপনি বরং আরো একটা সোয়েটার পরে নিন, আপনি যা শীত কাতরের লোক। দুশর অরিনের কানে কানে বলে, তোমায় জড়িয়ে ধরলে আর সোয়েটার লাগবে না বোম্বাই মরিচ। অরিন দুশরের বুকে থাপ্পড় মেরে বলে, আপনি জীবনেও ভালো হবেন না। এখনো বোম্বাই মরিচ বলে ডাকতে হবে? তুমি আমার সব বোম্বাই মরিচ, তোমাকে আমি সব নামে ডাকবো। তার অধিকার কিন্তু 2 বছর আগে পেয়ে গিয়েছি আমি। মিহান এগিয়ে এসে বলে, কি গো শালা শালিকা, তোমরা এত ফিস ফিস করছো কেন? আমাদেরও বলো, আমরাও শুনি। দুশর হেসে বলে, তেমন কিছু না ভাইয়া, চলো তো খাই সবাই। সবাই চা খেলো। এরপর সে আগের মতো ভ্যান ঠিক করা হলো। 3 জোড়া দম্পতি 3টা ভ্যানে উঠলো। অরিনকে এক হাতে জড়িয়ে ধরলো দুশর। অরিন শান্তিতে কাঁধে মাথা রাখলো। এই মানুষটাকে 2 বছর আগেও সে পছন্দ করতো না, আর এখন অনেক বেশি ভালোবাসে। প্রথম দুশর তাকে অনেক বেশি জ্বালাতো। এখন যে জ্বালায় না তা নয়, তবে এখন অরিন বুঝে দুশর তাকে ভালোবেসে জ্বালায়। ধীরে ধীরে সেও ভালোবেসে ফেলল দুশর নামক পুরুষটিকে। অরিন বসে আছে নিজের চিলেকোঠা রুমটায়। এখনও সে আগের মতো রয়েছে সব। তার আম্মু সব পরিষ্কার করে রাখে। তার আঁকা ছবিগুলো ঠিক আগের মতোই আছে। আপন মনে কিছু একটা আঁকলো সে। আঁকা শেষ হতে না হতে দরজায় ঠক ঠক শব্দ হলো। অরিন বুঝলো কে এসেছে। সে দরজাটা খুলে দিল। দুশর অরিনকে দেখে মৃদু হেসে বলে, ম্যাম, আমি কি এখন এই রুমে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। কেন আসবেন না? আপনি তো এখন এই রুমের মালিকের মনে জায়গা করে নিয়েছেন। আর এই রুমটা কি, তাহলে এটাতে আসার অধিকার তো আপনারও আছে, তাই নয় কি? দুশর ভেতরে প্রবেশ করে বলে, হ্যাঁ ম্যাম, আপনি ঠিক বলেছেন। এই রুমটাও আমার এবং মালকিনেরও। তাকে তো 2 বছর আগে পেয়ে গিয়েছি। অরিন দুশরকে তার মাত্র আঁকা ছবিটার সামনে দাঁড় করিয়ে বলল, মনে আছে এই দিনটার কথা? মনে কেন থাকবে না? এটা সেই মুহূর্ত যখন আমি তোমায় চুড়ি পরিয়ে দিচ্ছিলাম আর তুমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, আপনার মনে আছে? মনে থাকবে না কেন? এই দিনই তো আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় পছন্দ করি। শুনুন বিদেশি বাদর, আপনি আমার রংহীন জীবনের রং, আমার ক্যানভাসটাকে প্রেম রঙে রাঙিয়েছেন, আমায় ভালোবেসেছেন, আগলে রেখেছেন, তার জন্য ধন্যবাদ। প্রেম রাঙানো ক্যানভাসটাতে শুধু আপনি আর আমি। ভালোবাসি বোম্বাই মরিচ। অরিন মুচকি এসে বলল, আমিও ভালোবাসি আমার ছাইকে।